আচ্ছা, তো 27-এ আপনার হচ্ছে প্রশ্নটা ছিল x+2, x+3, x+4, x+5। আচ্ছা, এই মানে এগুলা কোন অবস্থায় ছিল, এরপরে বলছে যে -48। তো এখানে আপনার হচ্ছে এই টাইপের কিছু উৎপাদক আপনাকে পরীক্ষাতে দিবে। এই উৎপাদকের বিষয়টা আপনাকে আগে ভালো করে বুঝতে হবে, মনোযোগ দিতে হবে যে আসলে এখানে ব্যাপারটা কোন জায়গায়। সেটা হচ্ছে এখানে আপনার দুইটা দুইটা করে গুণ করে নিতে হবে। তো কোন দুইটা গুণ করবেন সেটা বোঝার ক্ষেত্রে আপনাকে এই যে 3 আর 4 মিলে কত হচ্ছে 7, আর এই 2 আর 5 মিলে কত হচ্ছে 7। তো এইভাবে আপনাকে আগে মিলাই নিতে হবে, মিলাই নিয়ে তারপরে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করব প্রথমটা শেষেরটা। তো প্রথমটা শেষেরটা যদি আমরা গুণ করি তাহলে কি হবে, এটা হবে হচ্ছে x² আর 5x প্লাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 10। এইটা একটা হলো, এই দুইটা গুণ করে এক পাশে রাখবো। আবার এই দুইটা গুণ করব, x² প্লাস আপনার হচ্ছে 4x প্লাস 3x প্লাস হচ্ছে 3×4 = 12। এইটা মাইনাস হচ্ছে 48। ঠিক আছে। Okay. এখন এখানে আপনার হচ্ছে আমরা x² প্লাস 7x প্লাস হচ্ছে এটা হচ্ছে 10, আর এখানে হচ্ছে x² প্লাস 7x প্লাস এখানে 12টাকে আমরা 10+2 এইভাবে লিখে ফেলবো। হ্যাঁ, 10+2 -48। আচ্ছা, এইবার আমাদের কাজটা হচ্ছে দেখেন, আমাদের x² প্লাস 7x প্লাস 10 এই পর্যন্ত একটা কিছু আমরা ধরে নেব। হুম, তাহলে কি ধরে নেব, আমরা হচ্ছে x² প্লাস 7x প্লাস হচ্ছে 10, এইটা ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে আমরা a। ঠিক আছে। তাহলে আপনার হচ্ছে এখানে আমরা যদি মান বসাই তাহলে আমাদের রাশিটা কেমন হবে, প্রদত্ত রাশিটা হবে হচ্ছে আপনার এখানে এ, আর এটা হবে হচ্ছে a+2, আর তার সাথে হচ্ছে 48। বা এখান থেকে আপনি এটা আর গুণ করবেন a² প্লাস 2a মাইনাস হচ্ছে 48। ঠিক আছে। এবার এটাকে আমরা মিডিল টার্ম করব, এটা হচ্ছে a² প্লাস হচ্ছে 8a মাইনাস 6a মাইনাস হচ্ছে 48, 6 × 8 = 48 হয়। তাহলে এটা a+8 হবে, আর -6 কমন নিলে আবার a+8 হবে, অর্থাৎ a-6। এই দুইটা হবে উৎপাদক। এখন আমরা এখানে এর মানটা বসাই দেবো। এর মানটা কত আছে, x² প্লাস 7x প্লাস 10 আর 8 বসালে একবারে 18 হয়ে যাবে। আর এখানে x² প্লাস 7x প্লাস 10 থেকে 6 বাদ দিলে এটা 4 হয়ে যাবে। এই হচ্ছে উৎপাদক। ঠিক আছে। এই সবাইকে বুঝতে পারছেন? বুঝতে না পারলে কমেন্ট বক্সে রিপ্লাই দিবেন, অথবা হচ্ছে হ্যান্ড রাইজ করবেন, রিয়াকশন বাটনে গিয়ে হ্যান্ড রাইজ করলেও হবে। যে কোনো একটা করলে হবে। হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা কোনো প্রশ্ন থাকলে জানাবেন। আচ্ছা, নেক্সট পার্টটাতে চলে যাই। উৎপাদকটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। মানে কেউ বুঝতে না পারলে অবশ্যই জানাবেন কিন্তু, মানে কথা না বললে কিন্তু হবে না। হ্যাঁ। আচ্ছা, এর পরেরটাতে আসি। তাহলে এইটার ক্ষেত্রে আমরা কি করব, এই অঙ্কটার সামনের অঙ্কটা, গত অঙ্ক যেটা আমরা করে আসলাম, এই অঙ্কটা সেম। তাহলে এখানে আপনি দেখেন আমরা কোনটা কোনটা গুণ করব, এইটা আর এইটা গুণ করব, আর এইটার সাথে এটা গুণ করব। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে। এই অঙ্ক আর ওই অঙ্ক একই অঙ্ক, আমি একটা স্কিপ করে গেলাম, এটা মনে হয় করতে পারার কথা। মানে জাস্ট শুধু গুণ করে মান বসাই দিবেন, হয়ে যাবে, এখানে কঠিন কিছু নাই। আচ্ছা, এই যে এখানে করেও দেওয়া আছে, শীটে আপনারা একটু হেল্প নেবেন, শীটটা সবাই দেখবেন। আমরা এই অঙ্কটাতে আসি। এই অঙ্কটা একটু বড়, মানে হচ্ছে আপনার এই অঙ্কটা কিন্তু এই ট্যাক্সের পরীক্ষাগুলোতে নিয়মিত আসে। হ্যাঁ, এটা একটু খেয়াল করবেন। আর হচ্ছে অঙ্কটা কিন্তু ইন জেনারেল না, মানে একটু হচ্ছে মানে পিকুলিয়ার ধরনের আছে। স্বাভাবিকভাবে চেষ্টা করলে কিন্তু এটা মানে ইয়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা হচ্ছে চলে আসি। তো এখানে আমাদের দেখেন বলছে 2b² c², তারপরে হচ্ছে 2
আহ আপনার সি স্কোয়ার এ স্কোয়ার, হ্যাঁ, তারপরে হচ্ছে 2a² b², তারপরে হচ্ছে মাইনাস a⁴ মাইনাস b⁴ আর মাইনাস c⁴ তো এখানে আমাদের হচ্ছে মূল যে কাজটা সেটা হচ্ছে একটা সূত্র আছে, সূত্রটাকে আমরা হচ্ছে কাজে লাগানোর চেষ্টা করব, তাহলে হবে। সেটা হচ্ছে আমরা জানি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা হচ্ছে কি আমাদের a² প্লাস b² প্লাস c² মাইনাস হচ্ছে 2ab মাইনাস হচ্ছে না প্লাস 2ab 2bc আর প্লাস হচ্ছে 2ac। এই যে সূত্রটা, এই সূত্রটাকে আমরা হচ্ছে এখানে মানে আপনার হচ্ছে কাজে লাগাতে হবে, ঠিক আছে। তো এই সূত্রটার উপর ভিত্তি করে এই অঙ্কটা আপনার এই সূত্রটা আয়ত্ত করতে হবে, তাহলে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এইটাকে আমরা ওইভাবে আগে সাজায় নেওয়া। তো সাজায় নেওয়ার জন্য আমরা কি করব, আমরা এখানে 2b² c² আছে না, এখানে আমরা একটা 4b² c² লিখে নেব। 4b² c² লিখে নিলে আর 2b² c² বসে মাইনাস করা যাবে, তাহলে আমাদের a² মাইনাস b² এর সূত্র হবে। তখন আমরা ইজিলি সেটা করতে পারবো। তাহলে আমরা প্রথমে a⁴টাকে এখানে নিয়ে আসি, a⁴, তারপরে b⁴, তারপরে c⁴, এদের তিন ভাইকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আপনার এখানে 4b² c² চলে গেছে, তাহলে এখান থেকে আমরা যদি 2b² c² বাদ দিয়ে দিই তাহলে আমাদের রাশি ঠিক থাকবে। 2b² c² মানে এটাকে ঠিক রাখতে হলে তারপরে হচ্ছে এখানে আছে 2c² a² আর একটা আছে হচ্ছে 2a² b²। হ্যাঁ, এই তো হচ্ছে আমাদের সাজানো। এখন এইটাকে আমাদের হচ্ছে একটা মানে ভালোভাবে সাজাতে হবে। সেটা হচ্ছে এখানে আমরা 2bc-টাকে আপনার হচ্ছে হোল স্কোয়ার বানাই দিব, আর এইগুলোকে আমরা হচ্ছে a² তার উপরে স্কোয়ার এইভাবে লিখবো, a², তারপরে এটা হচ্ছে আপনার তারপরটা ধরেন আমাদের সূত্রটা কি ছিল, সূত্রটা এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করি। আমাদের সূত্রটা ছিল a² প্লাস b², তাহলে এখানে আমরা একটা প্লাস সাইন নিব, নিয়ে এখানে দেখেন আমাদের হচ্ছে উম আপনার এটা আমি আরেকটা লাইন করি, তাছাড়া সমস্যা হবে একটু। সেটা হচ্ছে আমাদের এখানে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে কি হবে, এটা a⁴, এটা হবে হচ্ছে b⁴, এটা হবে হচ্ছে c⁴, এটা হবে হচ্ছে 2b² c², এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2c² a², এটা মাইনাস হয়ে যাবে, তাহলে 2a² b²। হ্যাঁ, একটা লাইন আগায় নিলে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে 2bc, এইটাকে আমরা হচ্ছে এটার উপর হোল স্কয়ার লিখে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এটাকে আমরা লিখবো হচ্ছে a², তারপরে স্কয়ার প্লাস হচ্ছে এটাকে লিখবো আমরা হচ্ছে b², টোটালটা উপর b², এটাকে লিখবো হচ্ছে c², টোটালটার উপর স্কয়ার, তাহলে a², b², c² হয়ে গেল। আচ্ছা, আমাদের সূত্র মোতাবেক আমরা লিখে ফেলবো। হ্যাঁ, সূত্র মোতাবেক লেখার পরে আমরা এটা সাজাবো, এই লাইনটাই বেশি গুরুত্বপূর্ণ। সূত্র মোতাবেক a² b² c² হয়ে গেল, তারপরে প্লাস আমরা লিখবো হচ্ছে কি 2ab অর্থাৎ 2a² b², তারপরে লিখবো 2bc অর্থাৎ 2b² c², তারপরে লিখবো হচ্ছে 2ac অর্থাৎ 2c², তার সাথে হচ্ছে a²। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত। এখন এখানে একটা আমাদের ফ্যাব্রিকেশন আছে, এটা আপনাকে বুঝতে হবে। এই জায়গাতে আমাদের একটু ঝামেলা আছে। সেই ঝামেলাটা কি, দেখেন আমাদের অঙ্কের ভিতরে আমাদের সূত্রের খাতিরে আমরা a² পেলাম, b² পেলাম, c² পেলাম। আচ্ছা, a² উপর স্কয়ার দিলে 4 হচ্ছে, কোনো সমস্যা নাই। b² উপর b² দিলে এই b4 হচ্ছে, সমস্যা নাই। c² উপর স্কয়ার দিলে c4 হচ্ছে, তাতেও সমস্যা নাই। আচ্ছা, 2b² c² প্লাস অবস্থায় এটা মিলে গেছে আমাদের অঙ্কের সাথে, কোনো সমস্যা নাই। সমস্যা দাঁড়ায় গেছে যেটা, সেটা হচ্ছে এই যে 2c² a² এর সামনে একটা মাইনাস লাগবে, আর 2a² b² এর সামনে মাইনাস লাগবে, যেটা আমাদের অঙ্কে হয়নি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করণীয়, করণীয়টা হচ্ছে আমরা যদি হচ্ছে ধরেন মানে এখানে যদি আমরা এইটার সামনে যদি একটা মাইনাস নিয়ে নিই, এর সামনে, হ্যাঁ, এর সামনে a² সামনে যদি আমরা একটা মাইনাস নিয়ে নিই তাহলে আমাদের কি দাঁড়াবে, আহ, মানে হচ্ছে আপনার আহ, এটা হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাই না?
টু স্কোয়ার বি স্কোয়ার, আবার এখানেও সি স্কোয়ার সামনে নিলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আমরা এই এর সামনে একটা মাইনাস নিলে আমাদের হয়ে যাচ্ছে ব্যাপারটা, তাই তাই না? এটা কি বুঝতে পারছেন সবাই? এটা কি বুঝতে পারছেন? মানে আমাদের সূত্রের সাথে মিলে যাচ্ছে যে টু সি স্কোয়ার এ স্কোয়ার, এটা দেখেন এখানে টু সি স্কোয়ার এ স্কোয়ার হয়ে গেছে, টু এ স্কোয়ার বি স্কোয়ার সেটা এখানে টু স্কোয়ার বি স্কোয়ার মাইনাস আকারে হয়ে গেছে, মাঝখানে প্লাসের সূত্র চলে আসছে। এখন আমরা এটাকে লিখতে পারি এইভাবে যে টু বি সি টোটালটার পুরো হোল স্কোয়ার মাইনাস এইটুকুর পুরাটা সূত্র লিখতে পারি আমরা এইভাবে যে হচ্ছে, আমরা সূত্র ছিল কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না? তো এখানে আমাদের আছে কি মাইনাস এ স্কোয়ার, তাহলে মানে এটাকে এ মনে করব, প্লাস হচ্ছে বি স্কোয়ার, এটা বি মনে করবো, আর এটা হচ্ছে সি মনে করবো, এটার উপর হোল স্কোয়ার, এই তো। হুম, তাহলে এখন আমাদের অঙ্ক অলমোস্ট ডান। হ্যাঁ, এই পর্যন্ত বুঝতে পারলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখানে চলে আসি, এখানে এসে এবার আমরা কি করব, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? সেটা হচ্ছে যে প্রথমে এ, এটার সাথে হচ্ছে আপনার প্লাস দিয়ে একবার এটা হবে, মানে প্লাস দিয়ে প্লাস, এই প্লাস গুলো আগে লিখবো, মানে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা একবার প্লাস দিয়ে হবে। আর টু বি সি এটা একবার মাইনাস দিয়ে হবে। মাইনাস দিয়ে হলে কি হবে, এই চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস হচ্ছে কি সি স্কোয়ার। ঠিক আছে, এই তো দুইটা হলো। এখানে আবার আমাদের কিছু কাজ আছে। শুভ তো প্রশ্ন করলো না তখন, আমি কয়েকবার জিজ্ঞেস করলাম মাইনাসটা কেন, মাইনাসটা নিতে না হলে আমাদের ওই যে ফর্মুলাতে মিলবে না তো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি হওয়া লাগবে। তাহলে প্লাস নিলে আমাদের অঙ্কের ভিতর হয়ে যাচ্ছে মাইনাস, তো সামনে একটা মাইনাস নিলে তো এটা মিলে আসবে। আচ্ছা, এখন আমরা এটাকে সাজাবো, দেখেন এটাকে সাজাবো কিভাবে, এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি সি, এটাকে আমরা বলতে পারি বি প্লাস সি টোটালটার উপর হোল স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এ স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস মাইনাস সেকেন্ড প্লাস, না না, জোনায়েদ বলছে কি যে এটা মাইনাসের প্লাসের কথা বলছে। আচ্ছা, টু বি সি তারপর আমরা মাইনাস দেবো, মাইনাস যদি এখানে নেই তাহলে অটোমেটিক তো পরেরটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে গেলে তো তখন আবার মাইনাসই হয়ে যাবে, তাই না? আচ্ছা, আমি আমি বিষয়টা আরেকটাবার লিখি যদি আমার ভুল না হয়। হ্যাঁ, মানে যদি এটা আপনার এইভাবে নেই, আমরা জোনায়েদের বক্তব্য অনুসারে ধরেন টু বি সি লিখলাম, লেখার পরে মাইনাস নেই, এটা লিখলাম মাইনাস এ স্কোয়ার হচ্ছে মাইনাস হচ্ছে না প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই না? এরকম না? তাহলে এটা আপনার হবে কি টু বি সি, এটা এটা প্লাস আছে, তাহলে হচ্ছে এটা মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ প্লাস মাইনাস হচ্ছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এরকম কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এইটা আমরা হচ্ছে সূত্র লিখবো, সূত্র কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র হবে বি প্লাস সি মাইনাস এ, আরটা হচ্ছে বি প্লাস সি প্লাস এ। হ্যাঁ, আর এই দুইটা আবার আমরা সূত্রে ফেলাবো। কিভাবে সূত্রে ফেলাবো এখানে দেখেন, এখানে এই স্কোয়ারটাকে সামনে লিখবো, লিখে মাইনাস কমন নিলে আমাদের এটা হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার হয়ে যাবে তখন। ঠিক আছে, এরপরে এটাতে আসি। এখানে আমরা দুইটা উৎপাদক অলরেডি পেয়ে গেছি, একটা হচ্ছে বি প্লাস সি মাইনাস এ, আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আর এই দুইটা যদি আমরা সূত্র লিখি তাহলে কি দাঁড়াবে, এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি মাইনাস সি হোল স্কোয়ার, এই দুটোর আবার সূত্র হবে। তাহলে আমরা হচ্ছে এটা বি প্লাস সি মাইনাস এ, আর এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এইটা হচ্ছে আপনার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হবে এ প্লাস বি মাইনাস সি, আর এটা হচ্ছে এ মাইনাস বি
প্লাস সি, এই হচ্ছে চারটা উৎপাদক। এইটা আপনাকে সাজায় লিখলেই হবে, মানে না লিখলেও হবে, অসুবিধা নেই, যেভাবে আছে এভাবে রাখলেও হবে। এইটা অনেক বড় একটা অঙ্ক, এটা ক্লাস 9-10 এর বইয়ের অঙ্ক, আবার হচ্ছে বিসিএস এ আসা একটা অঙ্ক। হ্যাঁ, তো এটা হচ্ছে এভাবে কয়েকবার প্র্যাকটিস করলেই হবে, এটা এমন কোনো আহামরি কঠিন কিছু না। ঠিক আছে, তাহলে এটাকে আমরা হচ্ছে যদি আপনি সাজায় লিখতে চান লিখতে পারেন, সাজায় লেখাটাই ভালো পরীক্ষার হলে, কারণ উৎপাদকের একটা সিকোয়েন্স থাকে। সিকোয়েন্স না থাকলেও সমস্যা হয় না, তারপরে সিকোয়েন্স থাকে। সিকোয়েন্সটা কিরকম, প্রথমে আমরা প্লাসটাকে লিখবো, এ প্লাস বি প্লাস সি, এটা আগে লিখে ফেলবো। তারপরে আমরা হচ্ছে আপনার এ প্লাস বি মাইনাস সিটা লিখে ফেলবো। তারপরে এ মাইনাস বি প্লাস সিটা লিখে ফেলবো। তারপরে আপনার হচ্ছে বি প্লাস সি মাইনাস এটা লিখে ফেলবো। এই তো, শেষ। হ্যাঁ, তো খুবই রিগোরাস একটা অঙ্ক। হ্যাঁ, এটা হচ্ছে মানে আপনার অনেকবার প্র্যাকটিস থাকতে হবে। আর ওই যে মাঝখানে যে লাইনে মাইনাসটা নেওয়া হয়েছে আর এই যে জোনায়ের যে লাইনের কথা বললো, এই দুইটা লাইন আপনি যদি একটু মানে আপনার আয়ত্তের মধ্যে রাখতে পারেন, দেন আপনার ভুল হবে না, লাস্ট পর্যন্ত আপনি সঠিকভাবে করতে পারবেন। আর যদি এটা 1-2 বারের অঙ্ক না, এটা অনেকবার করলে গিয়ে আপনার আয়ত্তের মধ্যে আসে। ঠিক আছে, এখানে বিস্তারিত করে দেওয়া আছে শিটে, আপনারা ওখান থেকে দেখবেন। আচ্ছা, এটা করার দরকার নাই, 30 নাম্বার, এটা পারবেন, এটা কোনো প্রয়োজন নাই। 30-31-এর এগুলো লাগবে না, এগুলো পরীক্ষায় আসে না খুব একটা। এইটাতে আসি আমরা, 32-এ বলছে যে 3a² b 6ab² প্লাস 12a²b²। তাহলে এখান থেকে আমাদের দেখেন কমন যাবে 3ab, তাই না? তাহলে এখান থেকে থাকবে কি এ হচ্ছে প্লাস, এখানে থাকবে হচ্ছে 2b প্লাস হচ্ছে কি এখানে 4ab, তাই না? না, হ্যাঁ 4ab। এটার ভাঙাও তো যাচ্ছে না, মেবি এটা এরকমই হবে। হ্যাঁ, এটার ভাঙা যাচ্ছে না। তো এই টাইপের অঙ্কগুলো, এটা শুধু কমন নিলেই হবে। এই টাইপের অঙ্কগুলো খুব ছোট পরীক্ষাগুলোতে আসে, এগুলো খুব একটা মানে গুরুত্বপূর্ণ অঙ্ক না। এই 36 এগুলো 1-2 বার করে আসছে, সেগুলো দেওয়া হয়েছে। আমরা 37 থেকে শুরু করি, 37 থেকে বড় বড় অঙ্ক আছে। a² - c² - 2ab + b²। আচ্ছা, আমরা প্রথমে আগে a² - 2ab + b², এটাকে এক পাশে নিব, আর c²টাকে এক পাশে নিব। ওকে, নিয়ে এটাকে আমরা a - b² - c² করে দেব। তাহলে এবার দুটো সূত্র লিখবো, a - b - c একটা, a - b + c একটা। এই তো, এই দুটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে, মানে আমাদের a² - b² এর সূত্রটা এখানে খুব ম্যাটার করবে। ঠিক আছে, এরপরে যেটা আছে সেই অঙ্কটা, এটা বলছে a + b - 3c³, তারপরে a - b। তাহলে আমরা এখানে প্রথমে হচ্ছে a + b - 3c, তারপরে কি হোল কিউব, এখান থেকে মাইনাস কমন নেব, তাহলে a + b - 3c হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দুইটার থেকে আবার a + b - 3c, তাই না? এটার থেকে আমরা যদি এটা কমন নিয়ে নিই, তাহলে আমরা পেয়ে যাবো কি a + b - 3c, তারপর হোল স্কয়ার। হ্যাঁ, এই তো। 3c, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি ভুল করলাম, এটা আমি আরেকটা বার লিখি। মানে এটা ছিল এরকম যে আহ, আমি লিখি, আমি আলাদা করে করি। হ্যাঁ, দাঁড়ান একটু। a + b এরকম ছিল যে a + b - 3c হোল স্কয়ার মাইনাস আপনার হচ্ছে a - b + 3c, তাই না? তাহলে আমরা প্রথমে হচ্ছে এখান থেকে a + b, এটা কিউব ছিল, -3c, এটা কিউব। এখান থেকে যদি আমরা -1টা কমন নেই, তাহলে এখানে a + b - 3c হয়। ওকে, এখন হচ্ছে এখানে আপনার হচ্ছে এই দুইটার থেকে আবার কমন যায় কি a + b - 3c, তারপরে হচ্ছে এটা কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকে হচ্ছে a + b - 3c হোল স্কয়ার থাকে, আর এই 1 থাকে, -1 থাকে। তা 1 এর পর আবার একটা হোল স্কয়ার লেখা যায়, তাহলে ওই দুইটা আবার সূত্র লেখা যায়। তাহলে আমরা বলতে পারি a + b - 3c, এটা একটা, আর a + b - 3c + 1, এটা একটা, আর হচ্ছে a + b - 3c - 1, এইটা একটা। এই তিনটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে।
আচ্ছা, এরপরে চলে যায় এটা। এটা করার দরকার নাই, এটা বাসায় করতে পারবেন। আমরা 40 নাম্বার করি। 40 নাম্বারটা পরীক্ষায় খুব রিপিট হয়। হ্যাঁ, 40 নাম্বারটা a⁴ + 4। তাহলে এটাকে আপনি ভাঙবেন কিভাবে? প্রথমে a⁴² তারপর স্কোয়ার দিবেন, আর এটার পরে 2 স্কোয়ার দিবেন। তাহলে a² + b² হলো, এখানে +2a আর b এভাবে লিখে নেবেন। তাহলে a²+2b+b² হলো, অতিরিক্ত আসলো আমাদের 4a², এটা আমরা বিয়োগ করে দিব 4a², মানে এই যে 4a²টা মাঝখানে অতিরিক্ত চলে আসলো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে a² + 2 তারপরে হোল স্কোয়ার, আর 4a² হচ্ছে 2a তারপরে হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এই দুইটা আপনার হচ্ছে a² মানে +2 + 2a একবার হবে, আর একবার হবে a² + 2a, না +2a একবার নিছি, তাহলে 2a +2 -2a একবার হবে। অর্থাৎ এই এরকমটা আপনারা সাজায় লিখবেন অবশ্যই। a² + 2a + 2, আর একটা হচ্ছে আপনার a² - 2a + 2, এই এই দুইটা হচ্ছে উৎপাদক। ঠিক আছে, এই 40 পর্যন্ত আমাদের গত শীটের ছিল। গত শীটে আমাদের হচ্ছে 40 পর্যন্ত, মানে আমরা এটা করছিলাম। মানে শীট আপনাদের দেওয়া ছিল। আজকে আমি একটা শীট শেয়ার করেছি, আনফরচুনেটলি আপনাদের কাছে যায়নি। তা আমি এখানে দেখি তো ফাইলটা অ্যাটাচ করি। হ্যাঁ, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন কিনা। ঠিক আছে, আমি এখান থেকে একটু অ্যাটাচ করি ফাইলটা। আচ্ছা, আমরা একটা ফাইল অ্যাটাচ করছি আমরা ইনবক্সে, দেখেন তো এটা আপনারা এখান থেকে নিতে পারেন কিনা। হোয়াটসঅ্যাপে কি সমস্যা বুঝতে পারলাম না। হুম, ডাউনলোড কি করা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডাউনলোড করা গেলে আপাতত তো মানে আপাতত একটু রিল্যাক্সে আমরা থাকতে পারি। হ্যাঁ, তারপরে আমরা দেখি পরেরটা। মানে গ্রুপ মেসেজে আসলে আমার পিসিতে কোনো সমস্যা হলো কিনা, মানে বা হচ্ছে এমন হতে পারে আপনার ওই যে কি বলে, আমার অবশ্য গুগল ক্লাউডেও ডেটা স্পেস প্রায় শেষের দিকে, ওইটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। হুম, আসলে প্রযুক্তি মনে করেন সবসময় মানুষকে চাপে রাখে, মানে কিছু করণীয় থাকে না, এমন একটা বাজে অবস্থা। মানে আমরা সহজভাবে চিন্তা করলেও পারবেন না আপনার, মানে এই প্রযুক্তি আপনাকে এমন ভাবে কন্ট্রোল করবে। মানে সেটা হচ্ছে কি, যদি ধরেন আপনি মানে প্রযুক্তির লাইনে যদি আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, আমাদের এই সাবকন্টিনেন্টে সম্ভব হয় না। কারণ অনেক ঝামেলা থাকে, আপনার এমন কিছু প্রবলেম থাকে যে প্রবলেম গুলো। হ্যাঁ হ্যাঁ, ইয়ে করবেন। আচ্ছা, আপনার একটু লাইনে থাকবেন। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি 41 থেকে আরো কিছু আগাই, কারণ অতটা সময় হবে না পরে। 41-এ বলছে কি x⁴ + x² প্লাস হচ্ছে 25। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা হচ্ছে আহ ভাঙার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আমাদের এই সূত্র আকারে ভাঙতে হবে। তাহলে এটা হচ্ছে x² প্লাস হচ্ছে আপনার 2 x² প্লাস এটাকে যদি আমরা 5 দেই, ঠিক আছে, 5 দেই, তাহলে হচ্ছে আমাদের 5×5 = 25 হচ্ছে, তাহলে এখানে হবে কত 5। আচ্ছা, তাহলে এখানে আমাদের হচ্ছে 5, তাই না? তাহলে 5 হলে এখানে আমাদের হচ্ছে বাদ দেবো আমরা কত, আহ 10 হচ্ছে, তাহলে আমাদের একটা বাদ যাবে, তাই না? মানে একটা তো এখানে 5 দোকানে 10 হচ্ছে, তাহলে একটা 9টা বাদ যাবে। তাহলে এখানে আমরা হচ্ছে 9x² এইভাবে ম্যানেজ করে দেবো।
তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 তারপরে হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখবো হচ্ছে 3x টোটালটার উপরে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আপনার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 এটা একটা হবে, আর এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 এটা একটা হবে। হ্যাঁ, এই দুইটা হচ্ছে উৎপাদক। আচ্ছা, আপনার নামটা আবার কি দিয়ে আছে? পিসি ও সামির। হ্যাঁ, সামির, আপনি কিছু বলতেন মনে হয়, বলেন দেখি শুনি। ক্লাসের শেষে বললেও হবে, অসুবিধা নেই। আচ্ছা, আমরা তাহলে এটা করি। 42 এসে বলছে 12 a টু দি পাওয়ার 4 প্লাস 3b টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে হচ্ছে 3 আপনি কমন নিয়ে নেন, তাহলে হচ্ছে এটা হবে 4 a টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা 3, এটাকে আমরা হচ্ছে 2 আপনার হচ্ছে এ স্কোয়ার তারপর স্কোয়ার, তাই না? তাহলে হচ্ছে 2a স্কোয়ার হলো, আর এখানে আমরা হচ্ছে বি স্কোয়ার টোটালটার উপর স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার হলো, তাহলে এখানে লাগবে কি আমাদের প্লাস 2 এ হচ্ছে এটা, আর বি হচ্ছে এটা, 2 এ স্কোয়ার বি স্কোয়ার। এইটা আমাদের এই যে কালো কালার যেটা ব্ল্যাক, এটা অতিরিক্ত আসছে, এটা আমরা এখানে মাইনাস করে দেবো। তাহলে এটা 4 a স্কোয়ার বি স্কোয়ারটা আমাদের অতিরিক্ত আসে। ঠিক আছে, এখন এখানে হচ্ছে আমাদের 3। তাহলে এটাকে আমরা যদি সূত্র আকারে লিখি, তাহলে লেখা যায় হচ্ছে আপনার 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার পরে হোল স্কোয়ার, আর এখানে আমরা 2 a b টোটালটার পর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে 3 জায়গায় 3 থাকলো, তাহলে এটা একবার প্লাস একবার মাইনাস লিখবো, অর্থাৎ 2 a স্কোয়ার প্লাস 2 a b প্লাস বি স্কোয়ার এটা একবার, আর এটা হচ্ছে 2 a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কোয়ার এটা একবার। হ্যাঁ, এই হচ্ছে উৎপাদক। ঠিক আছে। আচ্ছা, এরপর এটাতে যাই, এটাতে আসি। এটাতে বলছে কি আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ac 2bc। তাহলে এখানে আমরা সাজাবো এটাকে এ স্কোয়ার হচ্ছে আপনার 2 আমাদের হচ্ছে এখানে আমাদের হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারি কি এই জায়গা থেকে 2 আর সি নিতে পারি, তাই না? তাহলে এ মাইনাস বি হবে এটা। তাহলে এটার আবার সূত্র লিখবো, এটা হচ্ছে এ মাইনাস বি আর এ প্লাস বি, আর এখানে মাইনাস 2c ইন্টু এ মাইনাস বি। তাহলে দুইটার থেকে এ মাইনাস বি আবার সামনে নেওয়া যায়, এ মাইনাস বি সামনে কমন নিলে কি হয়, এ প্লাস বি মাইনাস 2c। এটাই হচ্ছে এটা আপনার উৎপাদক। হ্যাঁ, এরপর এটাতে আসি। হ্যাঁ, x টু দি পাওয়ার 4 এটাতে দেখি। এখানে দেখেন ওই সেম ভাবে আমরা সাজাবো, x টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার, আচ্ছা প্লাস হচ্ছে 2x স্কোয়ার। হ্যাঁ, তারপরে হচ্ছে প্লাস এখানে 9টাকে সাজাবো হচ্ছে 3 স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা 3 নেই, তাহলে হচ্ছে আপনার এখানে 3x স্কোয়ার হলো মানে 6 হলো, তাহলে এখানে আছে 2টা, তাহলে বাদ বাকি 4x স্কোয়ারটা মাইনাস হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3 টোটালটার উপর হোল স্কোয়ার মাইনাস 2x এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x হচ্ছে প্লাস 3। এই হচ্ছে উৎপাদক। ঠিক আছে। এরপরটাতে যাই। আচ্ছা, এরপরটাতে এখানে কি বলছে যে এ স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে আমরা হচ্ছে এটা এ স্কোয়ার মাইনাস এখানে কমন নিব, তাহলে 1 মাইনাস 2b প্লাস হচ্ছে বি স্কোয়ার।
তাহলে এখান থেকে আপনার হচ্ছে তাহলে এখানে আমাদের এ স্কয়ার, এখানে দেখেন 1 এর পর যদি আমরা টি স্কয়ার দিই তাহলে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার হচ্ছে, তাহলে এটা সূত্র হবে হচ্ছে 1 মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমাদের তাহলে কি হবে, সূত্র লিখলে এ মানে প্রথমে যদি প্লাসটা লিখি এ প্লাস 1 মাইনাস বি, আর তারপরে যদি মাইনাসটা লিখি তাহলে এ মাইনাস 1 প্লাস বি। অর্থাৎ এটা যদি সাজায় লিখি তাহলে এ মাইনাস বি প্লাস 1 আর হচ্ছে এ প্লাস বি মাইনাস 1। ঠিক আছে, আচ্ছা এগুলা খুব সিম্পল অঙ্ক, এটা করে ফেলবেন। এটা স্কয়ার বি স্কয়ার সূত্র লিখলে হবে। এইটাতে আসি, এ কিউব প্লাস 8, এ কিউব প্লাস 8 এর এইটার সূত্র, এটাতে আসি এ কিউব প্লাস 8, এটাতে কি বলছে এটা আমরা সূত্র লিখবো এ কিউব প্লাস হচ্ছে আমাদের 2 কিউব। তাহলে এটা সূত্র হবে কি, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্র বলছে যে এ প্লাস 2, তারপরে হচ্ছে এ স্কয়ার প্লাস এ বি, এবি মানে এখানে 2a প্লাস বি স্কয়ার মানে 2 এর উপর স্কয়ার। তাহলে এটাকে আমরা বলতে পারি এ প্লাস 2, তারপরে হচ্ছে এ স্কয়ার প্লাস 2a প্লাস হচ্ছে 4। এই ক্লিয়ার? এগুলো সহজ আছে, এগুলো খুব একটা জটিল কিছু না। হ্যাঁ, উৎপাদক এগুলো হচ্ছে খুবই সহজ উৎপাদক। এইবার এটাতে আসি, ও 9 কোনটা বলছে যে মাইনাস হবে, আচ্ছা হ্যাঁ মাইনাস হবে। আচ্ছা এটা দেখায় তাহলে হবে, মানে এম টু দি পাওয়ার 4, তাহলে এখান থেকে এম কমন নিয়ে নেন, তাহলে এম কিউব মাইনাস কত হবে, এটা 8 হবে। তাহলে হচ্ছে এম, এটা হবে এম কিউব মাইনাস হচ্ছে 2 কিউব। তাহলে এখানে এম, এটা মাইনাসের সূত্র হবে কি এম মাইনাস 2, আর এটা প্লাস হবে তখন, প্লাস একটা মাইনাস হবে মাইনাস একটা প্লাস হবে। হ্যাঁ, আমার যদি মিস্টেক হয়ে থাকে তাহলে একটু ইয়ে করে, প্লাস একটা মাইনাস হবে মাইনাস একটা প্লাস হবে। তাহলে এম স্কয়ার মাইনাস একটা এখানে প্লাস হবে, অর্থাৎ 2m প্লাস হচ্ছে 4। এই, আর যদি আগেরটা হচ্ছে এখানে জাস্ট শুধু মাইনাস হবে। হ্যাঁ, মানে 2m টা আমরা যেখানে ওখানে 2 এটা লিখছিলাম এটা মাইনাস হবে, মানে প্লাস একটা মাইনাস হবে। এরপরে নেক্সট এটাতে আসি, এটা আপনার হচ্ছে দেখতে খুব সহজে মনে হচ্ছে। এইটাকে আমরা 2 কিউব লিখে ফেলবো, আর এখানে হচ্ছে মাইনাস কমন নিয়ে নেব, তাহলে এ কিউব মাইনাস 3 এ স্কয়ার বি প্লাস 3ab হোল স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে এখানে হচ্ছে এটা 2 কিউব, আর এখানে আমরা লিখতে পারি এটা এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটা হচ্ছে একইভাবে লিখবো, 2 প্লাস একবার লিখবো এ মাইনাস বি, আর 2 মাইনাস এ, সরি সরি ভুল হবে। এটা হচ্ছে এ কিউব বি কিউবের সূত্র হবে, দাঁড়ান একটু মিস্টেক হয়ে গেছে। এ কিউব বি কিউবের সূত্র হলো হচ্ছে 2 মাইনাস, মাইনাস হলে এ প্লাস বি, এটা একটা, আর হচ্ছে এ স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাসের সূত্র প্লাস 2 ইন্টু এ মাইনাস বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা, এটাকে আমরা এখানে সাজায় লিখতে পারি যে 2 মাইনাস এ প্লাস বি, তারপরে এটা হবে হচ্ছে 4, এটা হবে 2a মাইনাস 2b, আর এটাকে যদি আমরা সূত্র লিখে ফেলি তাহলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আপনার ফাইনালি দাঁড়াচ্ছে কি যে 2 ইন্টু মাইনাস এ প্লাস বি, এটা দাঁড়াচ্ছে হচ্ছে প্রথমে আগে স্কোয়ার লিখবেন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2a মাইনাস 2b মাইনাস হচ্ছে না প্লাস হচ্ছে 4। এই, হ্যাঁ এগুলো ক্রোনোলজিক্যালি করে গেলে হবে, সূত্র অনুসারে আপনি বসালে হয়ে যাবে, এখানে তেমন কোনো আমারই কঠিন কিছু থাকবে না। আচ্ছা এটা দেখায় 50 নাম্বার, 50 নাম্বারটাতে কি বলছে যে এম টু দি পাওয়ার কিউব মাইনাস এন টু দি পাওয়ার, প্রথমে এটার সূত্র লিখবে, এটা হচ্ছে এম মাইনাস এন। হ্যাঁ, তারপরে কি হবে এম স্কোয়ার প্লাস হচ্ছে এম এন প্লাস হচ্ছে এন স্কোয়ার। ওকে, তারপরে এটা মাইনাস এম, এটাকে লিখবো একবার এম মাইনাস এন, আর একটা হচ্ছে এম প্লাস এন। ওকে,
প্লাস এখানে এন, এটা হচ্ছে এম মাইনাস এন টোটালটার উপরে হোল স্কয়ার। এখন এর ভেতর থেকে কমন কোনগুলো আছে? প্রথমে এম মাইনাস এন আছে, এখানে এম মাইনাস, এটা এন হবে, হ্যাঁ। এম মাইনাস এন আছে, এখানেও একটা এম মাইনাস এন আছে, এই তিনটা এম মাইনাস এন কে আমরা সামনে কমন নেব, এম মাইনাস এন কমন নিয়ে নেব। হুম, তাহলে এখান থেকে আমাদের এটা থাকবে। তাহলে আমরা লিখবো হচ্ছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার। আচ্ছা, আর এখান থেকে এইটা আর এটা থাকবে, এই দুইটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন, আর প্লাস এখান থেকে আবার একটা চলে গিয়ে একটা থাকবে, তাহলে এম এন মাইনাস এন স্কোয়ার। এই, তাহলে আমাদের ক্যান্সেল আউট হবে এম স্কোয়ার এন স্কোয়ার, এখানে হচ্ছে আপনার এম স্কোয়ার এন স্কোয়ার, এইটা এম এন এইটা এম এন, কাটা গেল। তাহলে এখানে থাকবে হচ্ছে এম এন, আর একটা থাকবে হচ্ছে এম মাইনাস এন। এই এই হচ্ছে উৎপাদক। এই বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, নেক্সট আমরা পরেরটাতে যাই। এটা খুবই সহজ, এটা আপনার হচ্ছে এ কমন নেবেন, এখান থেকে মাইনাস কমন নিয়ে সূত্র বসায় দিলে আমাদের হয়ে যাবে, ওয়াই মাইনাস ওয়ান কমন নেবেন তাহলেই হয়ে যাবে, এটা কোনো জটিল কোনো বিষয় না। এইটাতে আসি, এটা অবশ্য পরীক্ষায় খুব রিপিট হয়, এটা হচ্ছে রুট টু এক্স প্লাস হচ্ছে টু এক্স স্কোয়ার। তা এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে টুটাকে, টু এক্স, এই যে টুটাকে আমরা আগে রুট টু আকারে ভেঙে নিব, রুট টু আমরা জানি রুট টু গুণ করলে হচ্ছে টু হয়। তাহলে এখান থেকে আমরা কমন যাচ্ছে কি, রুট টু আর এক্স কমন যাচ্ছে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে থাকছে কি ওয়ান প্লাস, এখান থেকে রুট টু আর এক্স চলে গেলে আর রুট টু তার সাথে আর একটা এক্স থাকে, তাই না? এরকম থাকছে। আচ্ছা, এইটাও তাই, একই সিস্টেম, এক্স কিউব প্লাস থ্রি রুট থ্রি, এটাকেও আপনি হচ্ছে এভাবে ভেঙে নেবেন, যে এক্স কিউব, আর এটা থ্রি রুট থ্রিটাকে আপনি এইভাবে লিখতে পারেন রুট থ্রির উপরে কিউব। তাহলে এই দুইটার আবার সূত্র হয়ে যাবে এক্স প্লাস রুট থ্রি, প্লাসের সূত্র হলে এই পাশে মাইনাস হবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস হচ্ছে রুট থ্রি পুরো স্কোয়ার দিলে শুধু থ্রি হবে, তাই না? এটাই হবে উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি, আহ এ- এইটার কথা আসি। এইটাতে প্রথমে আপনার হচ্ছে আগে আহ, এটা কমন নেবেন, এখান থেকে সবার বড় হাতের যে এটা সামনে কমন নিয়ে নেবেন, তাহলে থাকবে কি এখানে আর কিউব মাইনাস ছোট হাতের আর কিউব প্লাস হচ্ছে এখানে থাকবে আর স্কোয়ার এইচ, আর এখানে থাকবে ছোট হাতের আর স্কোয়ার এইচ। আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে এটা সূত্র লিখবো, এই যে আপনার আর কিউব মাইনাস আর কিউবের সূত্র কি হবে, বড় হাতের আর মাইনাস ছোট হাতের আর, এখানে যেহেতু মাইনাসের সূত্র তাহলে প্লাস হবে, অর্থাৎ আর স্কোয়ার, আর 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 প্লাস হচ্ছে আর স্কোয়ার গেল প্লাস। এবার এখান থেকে এইচ কমন নিব, এইচ কমন নিলে এটা আর স্কোয়ার মাইনাস ছোট হাতের আর স্কোয়ার। ঠিক আছে, এই তো। তাহলে এ যদি এখানে লিখি আমরা, তাহলে এখানে হচ্ছে কত আপনার আর মাইনাস আর, এটা হচ্ছে আর স্কোয়ার প্লাস আর এর সাথে আর প্লাস আর স্কোয়ার। এখানে আপনার যদি আমরা এই সেখানে থাকে তাহলে আর মাইনাস আর, আর একটা হচ্ছে আর প্লাস আর। ঠিক আছে, এবার দুইটার থেকে আর মাইনাস আর কমন নেব, তাহলে এখানে হবে হচ্ছে আমরা যদি আপনার আর মাইনাস আরটা এখানে যদি আমরা কমন নিতে পারি, তাহলে এখানে থাকতেছে কি আর স্কোয়ার প্লাস বড় হাতের আর ছোট হাতের আর প্লাস হচ্ছে আর স্কোয়ার, আর এখান থেকে আপনার থাকতেছে হচ্ছে প্লাস এইচ, তো এখানে ছিল আর এই দুইটা ছিল, তাই না? তাহলে হচ্ছে আর এইচ প্লাস হচ্ছে ছোট হাতের আর আর এইচ। এরকম, হ্যাঁ, এটার সাথে ওইটা গুণ হবে, এটার সাথে এটা প্লাস হবে। Okay, এই প্যাকেটটা না দিলেও হচ্ছে আমাদের এই, মানে আমাদের উৎপাদক কখন শেষ হবে আমি এটা আমি কিন্তু ক্লাসে বলছি, হ্যাঁ, যে উৎপাদক কখন শেষ হবে, যখন আপনার হচ্ছে
উৎপাদকের গুণ অবস্থায় চলে আসবে তখনই শেষ হবে। আচ্ছা, এরপরে এটাতে চলে আসি। এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2, তাহলে এটাকে আপনি সাজায় লিখবেন। প্রথমে হচ্ছে এক্স স্কোয়ারটা লিখবেন, এক্স স্কোয়ার আর এ স্কোয়ার এই যে পাশাপাশি লিখবেন, তারপরে 3x-টাকে 2x প্লাস এক্স আর এ প্লাস 2-টাকে লিখলে হবে। এখন আমরা সূত্র লিখবো, এটা হচ্ছে এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ। তারপরে হচ্ছে এখান থেকে আমাদের হচ্ছে প্লাস, আমাদের হচ্ছে যদি আমরা এই এই দুটাকে একসাথে লিখি তাহলে হচ্ছে আমাদের এই এক্স প্লাস এটাকে এইটাকে একসাথে লিখি, এক্স মাইনাস এটাকে এক্স মাইনাস এ এইটুকুকে, আর আমাদের থাকলো কি এখানে 2x+2, ওইটার পাশে থাক। তাহলে এই দুইটার মধ্যে থেকে এক্স মাইনাস এ কে সামনে নেওয়া যায়, এক্স মাইনাস এ কে সামনে নেওয়া যায়, এইটা আর এইটা। তাহলে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস এ, এক্স প্লাস এ, আর হচ্ছে আপনার প্লাস বললাম এক্স প্লাস এ প্লাস এটা 1, হ্যাঁ। আর এখানে থাকে প্লাস হচ্ছে আপনার থাকে হচ্ছে 2 কমন নিলে এক্স প্লাস হচ্ছে 1, হ্যাঁ। আচ্ছা, তাহলে এক্স মাইনাস এ এখানে আপনার হচ্ছে, তাহলে এখানে আমাদের হচ্ছে এক্স প্লাস 1, কেমন মনে একটা মিস্টেক করে ফেলছে না, শুরু থেকে করি। মানে আমাদের তিনটা একই সাথে মিলাতে হবে, তাই না? কারণ আমি একটু শুরু থেকে করি। এখানে আসে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস মানে মাইনাস এ স্কোয়ার, 3x-টাকে লিখবো হচ্ছে 2x+x, হ্যাঁ 3x গেল। আর হচ্ছে আপনার এখানে এ প্লাস 2a, না 2, হ্যাঁ। মানে আমাদের 3x-টা চলে গেল আর এই মাইনাসে এখানে থাকলো। এখন আমাদের এখানে সূত্র লিখবো এক্স মাইনাস এ, আর এটা লিখবো হচ্ছে এক্স প্লাস এ। আচ্ছা, আমাদের এক্স মাইনাস এক্স প্লাস এ যদি আমরা মিলাই তাহলে এখান থেকে প্লাস, এখানে হচ্ছে 2x প্লাস, যদি আমরা 2a নেই তাহলে কত হবে, এক্স প্লাস এ হবে। আর আমাদের লাগবে হচ্ছে উম, আপনার মাইনাস একটাই, মানে 2x চলে গেল এখানে, এই এটার হচ্ছে মাইনাস এ, সুতরাং আমরা 2a লিখছি, হ্যাঁ 2a লিখছি। তাহলে হচ্ছে আমাদের এখানে -3a নিতে হবে, 3a নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের হ্যাঁ, আর থাকলো কি, এখানে থাকলো হচ্ছে আমাদের প্লাস প্লাস এক্স, আর এখানে হচ্ছে +2। আচ্ছা, হুম হুম। তাহলে আমরা দাঁড়ান, এখান থেকে আমরা যদি 2 কমন নেই তাহলে আমাদের আসবে হচ্ছে এক্স প্লাস এ, এখান থেকে আসবে এক্স প্লাস এ। তাহলে এখান থেকে এক্স প্লাস এ প্লাস 1 হচ্ছে, স্টেপ হচ্ছে আমার কোনোভাবে এটা থাক, দাঁড়ান। আচ্ছা, আমাদের আসি কত নম্বরে, আমরা আসি 55, না? আমাদের সিএ পর্যন্ত আছে 100 পর্যন্ত, আজকে দিয়ে আজকে 100 পর্যন্ত পড়ানো হবে না। আচ্ছা, 55টা থাক, এটা আমি হচ্ছে কালকে দেখবো না, হ্যাঁ। মানে মাথায় কাজ করতেছে না কেন আমার আজকে। 55টা একটু মার্কিং করে রাখেন, 55টা কালকে করে দেবো, ঠিক আছে? আচ্ছা, আমরা 56টাতে আসি। 56টাতে ওই যে বললাম আপনাদের যে তখন কিভাবে আপনার হচ্ছে এই দুটো গুণ করতে হবে, হ্যাঁ কোনো একটা ভাবে গুণ করে মিলাতে হবে।
তাহলে আমরা হচ্ছে গুণ করার ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব দেখেন, আমাদের মূল কাজ হচ্ছে ওই যে ওই সূত্রটা ধরেই গুণ করব, কিন্তু যে এখানে ধরেন আমাদের 4 আছে আর 1 বিয়োগ আছে, তাহলে দুটো করলে 3 হবে, আর এখানে 3 আর এটার সাথে কিছু নাই, তাহলে 3 হবে। তো সুতরাং সেইভাবে আমরা গুণ করব, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস 3x হবে, আর এইটা হচ্ছে আপনার এক্স স্কোয়ার, এটা প্লাস 4x, আর মাইনাস এক্স মাইনাস 4 হবে, +4। তাহলে এখানে আপনার অটোমেটিক আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 3x, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x -4 +4। হ্যাঁ, এখন আপনার এই যে এই পর্যন্ত নিতে হবে, এক্স স্কোয়ার প্লাস 3x কে এ ধরতে হবে। হুম, তাহলে আমরা যদি এ ধরি তাহলে এটা এ, এটা a-4 প্লাস হচ্ছে এখানে কত হচ্ছে আমাদের 4, তাহলে হচ্ছে এটা a স্কোয়ার -4a প্লাস হচ্ছে 4। তাহলে এটাকে সূত্রই লেখা যায় a স্কোয়ার -2 ইন্টু 2 ইন্টু a প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি a-2 তার উপর হোল স্কোয়ার। এখন এর মানটা বসায় দিতে হবে, এর মানটা বসায় দিলে আপনার এক্স স্কোয়ার প্লাস 3x -2 টোটালটার উপর হোল স্কোয়ার। উৎপাদক লেখার ক্ষেত্রে এটা দুইবার লিখতে পারেন, অথবা এক্স স্কোয়ার এ রেখে দিলেও হবে। হুম, এগুলো সহজ অঙ্ক, এগুলো করা যাবে। আচ্ছা, এরপরে এইটাতে আপনার 4 পাই কমন নিলে হয়ে যাবে, যার শুধু সূত্র বসালে হবে। এইটাতে আসি 58 নম্বর। 58 নম্বর কি বলছে, এখানে 2√2 এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে √2x টোটালটার উপর হোল কিউব। কারণ কোন রুটের উপরে কিউব দিলে সেটা মানে তার মানে 3 হলে 3√3 হবে, 4 হলে 4√4 হবে, এরকম। আর এটা হলে আপনার 5 এর উপরে কিউব। তাহলে এ কিউব বি কিউবের সূত্র কি হবে, প্রথমে a প্লাস বি, এটা প্লাস হচ্ছে বি, তারপরে আপনার হচ্ছে এটার উপর যদি আমরা স্কোয়ার দিই তাহলে কি হবে 2x স্কোয়ার, তাই না, প্লাস হচ্ছে এ বি, তার মানে হচ্ছে 5, তারপরে √2 তার সাথে এক্স, আর বি স্কোয়ার মানে 5 5 25, এটা প্লাস আছে এখানে মাইনাস হবে, এই জায়গায় হচ্ছে মাইনাস হবে, এক্স স্কোয়ার এখানে মাইনাস হবে। হ্যাঁ, এই। আচ্ছা, এর পরেরটাতে আসি। এখানে এটা খুবই সহজ, প্রথমে হাফ এম কমন নিয়ে নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসালে হয়ে যাচ্ছে। এটা আমি করলাম না, 60-এ আসি। 60-এ কি বলছে, 1 কিউব মাইনাস হচ্ছে এটা 2a আর কিউব। হ্যাঁ, 2a কিউব, তাহলে এখানে 1 -2a, আর এখানে 1 মাইনাস মাইনাসে প্লাস হবে 2a প্লাস হচ্ছে 4a স্কোয়ার। এই তো, এই হচ্ছে আমাদের আজকে 60টা পর্যন্ত থাক। হ্যাঁ, মানে আমাদের গতকালকের কিছু ছিল, ওগুলো ক্যারি করতে অনেক সময় চলে গেছে আমাদের। 100টা পর্যন্ত আজকে আমাদের উৎপাদকের মূলত হচ্ছে মানে ইয়ে ছিল, আমরা 60টা পর্যন্ত আজকে শেষ করলাম, আপনারা দু একটা পারলে করে, না হলে অসুবিধা নাই, আগামী ক্লাসে আমি বাদবাকি 40টা করাবো। হ্যাঁ, ঠিক আছে। টাইম কি লিখছে, ম্যাথ নাকি বুঝতে পারলাম না, আচ্ছা যাই হোক। নাইম বোঝাতে যাচ্ছে মানে টোটাল ম্যাথ কয়টা হয়তো নাকি, ও আচ্ছা মোট অঙ্ক কয়টা, আচ্ছা যাই হোক, তাহলে নাইমকে একটু দেখাই, নাইমের একটু স্যাটিসফ্যাকশন বাড়বে। দাঁড়ান আমি এটা আগে ইয়ে করে নিই। অঙ্ক আমাদের বেশি না, হ্যাঁ, আমার একটা বই যে তো অন্য একটা কাজ করতেছি তো, এখানে দেখেন আপনার উৎপাদক কোথায় গেল, এখানে। এখানে আমাদের উৎপাদক আছে, কয়টা উৎপাদক আছে, এটা হচ্ছে উৎপাদকের লিস্ট। হ্যাঁ, এই আপনার হচ্ছে টোটাল আছে 223টা এখন পর্যন্ত, মানে হচ্ছে আমার মানে কালেকশনে আমি পেয়েছি এই বিগত 7 বছর 8 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে, মানে ক্লাস 9 10 এর বই, ক্লাস 7 8 এর বই, তারপরে আপনার হচ্ছে এই বিগত 2016 থেকে 2025 এই 9 বছর, এই টোটাল 9 বছরের প্রশ্ন আমি অ্যানালাইসিস করে এখন পর্যন্ত 223টা উৎপাদক বের করতে পারছি। আর 9 10 এর বইয়ের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ সবকিছু মিলে আর কি, মানে উৎপাদক এর বাইরে এখন আছে কিনা দেখতে হবে। মানে আরো আমার সার্চিং চলছে, মানে আরো কিছু প্রশ্ন বাকি আছে, ওইগুলো কাজ চলছে, তবে এগুলাই ঘুরে ফিরে আসতেছে। মানে আমার মনে হয় যে 250 55টা হতে পারে সব মিলাই আর কি, যদি আরো একটু আমি স্ক্রুটিনি করি।
তো ওগুলো ধীরে ধীরে করতেছে, ওগুলো সময় লাগবে। হ্যাঁ, আপনাদের জন্য 223টাই যথেষ্ট আমার কাছে মনে হয়েছে, এগুলোর বাইরে আসে না সচরাচর। হুম। আচ্ছা, এই 223টা উৎপাদক আমি করাবো, আমি যদি নাও পারি তাও আপনাদের করতে দেবো। এই 223টা উৎপাদকের বাইরে কোনো উৎপাদক পরীক্ষায় আসার কথা না। ঠিক আছে, পরীক্ষায় আসার কথা না। হ্যাঁ, এখন তারপরে যদি এর বাইরে আসে তাহলে আর কিছু করার থাকবে না আসলে, মানে এত সূক্ষ্মভাবে আসলে কোনোভাবে সম্ভব না এর বাইরে মানে বের করা। আচ্ছা যাক, আমরা আজকে আর একটা বিষয় পড়বো, সেটাতে আমরা চলে যাই। হুম। আপনারা একটু ইয়েতে থাকেন, আমি এটা বের করে নিই, স্লাইডটা বের করে নিই। আচ্ছা, আমাদের ইংরেজিতে আজকে একটা ছোট্ট চ্যাপ্টার আলোচনা করার বিষয় আছে, যেটা মানে হচ্ছে, হ্যাঁ, অ্যাভেলেবেল থাকবে, সবই থাকবে, আমি কাজটা শেষ করে নিই দাঁড়া। এটা মানে, আচ্ছা, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স। কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স থেকে আমরা সামান্য একটু আলোচনা করব, বেশি না। এখানে এই চ্যাপ্টারটা থেকে আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নামে হচ্ছে একটা প্রশ্ন আছে কিছু। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আপনার থাকে কি কি, আর্টিকেল থাকে, গ্রুপ ভার্ব থাকে, প্রিপজিশন থাকে, তারপরে আপনার এই কনজাংশন থাকে, লিঙ্কার্স থাকে, আবার অন্যান্য আরো দু একটা কিছু থাকে অনেক সময়। হ্যাঁ, তো যার ভিতরে এইটা একটা আর কি হচ্ছে, হ্যাঁ, সব অঙ্কই আছে এগুলো। তো কনজাংশন এন্ড লিঙ্কার্স এর কথায় আসি, যে এইটা থেকে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তে হবে ভালোভাবে। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বুঝে পড়তে হবে। তো এই কনজাংশন জিনিসটা কি আসলে? কনজাংশনটা হচ্ছে যখন আপনার দুইটা দুইটা সেন্টেন্সকে কোনো কিছু দিয়ে কানেক্ট করা হয়, সেটার নাম হচ্ছে কনজাংশন। ঠিক আছে, দুইটা সেন্টেন্সকে যখন কানেক্ট করা হয়, বোঝেন আগে বিষয়টা। সে দুইটা সেন্টেন্স তাহলে কোন কোন সেন্টেন্সকে কানেক্ট করবে? কনজাংশনের বৈশিষ্ট্য হচ্ছে দুইটা ফুল সেন্টেন্সকে কানেক্ট করে, মানে হচ্ছে স্বাধীন সেন্টেন্সকে হচ্ছে কানেক্ট করবে। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, আমাদের একটা একটা করে আমরা প্র্যাকটিক্যালি দেখি যে কোন কনজাংশনের আসলে কি কাজ বা কিভাবে কি কাজ হচ্ছে। যেমন প্রথমে সবার শুরুতে বিকজ আর বিকজ অফ, এই দুইটা কোথায় কখন বসবে বা কিভাবে বসবে সেটা আর কি। হ্যাঁ, তো বিকজ আর বিকজ অফ, যেমন এখানে একটা বাক্য দেখেন, বলছে যে ড্যাশ অফ হিজ অবস্টিনেসি উই কুড নট রিচ এনি কনক্লুশন, মানে কারো একজন একগুঁয়েমের কারণে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। হ্যাঁ, এরকম লোকজন থাকে। তো এই বাক্যটাতে আপনার এখানে কিন্তু সরাসরি এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে। আপনার কাজ হবে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা খুঁজে, মানে এখানে কি হবে সেটা বোঝানো। বিকজ, এখানে বিকজ অফ বসালে কি হচ্ছে, তার একগুঁয়েমের কারণে, এই জন্য বাক্যের ওয়ার্ড মিনিং এখানে জানা খুব জরুরি। আমি এই জন্য দেখেন সেন্টেন্স লিখেছি, বিকজ অফ অবস্টিনেসি উই কুড নট রিচ এনি কনক্লুশন, অর্থাৎ তার একগুঁয়েমের কারণে, তাহলে বিকজ অফ হবে, আর বিকজ অফ এর পরে সবসময় নাউন বসবে, তাহলে এই জন্য এখানে অবস্টিনেসি কথাটা বসছে। আচ্ছা, তাহলে বিক অফ তো দেওয়া আছে, শুধু বিকজ বসালে হচ্ছে। তারপরে দেখেন বলছে ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি, ক্লিয়ারলি দেখা খুব কঠিন হচ্ছিল। কেন? ইট ওয়াজ রেনিং। আচ্ছা, ইট ওয়াজ রেনিং, তাহলে এরপরে শুধু বিকজ, মানে এর সামনে শুধু বিকজ হবে। কেন? কারণ বিকজ অফ এর পরে বসে হচ্ছে নাউন, আর শুধু বিকজ এর পরে বসবে সেন্টেন্স। ঠিক আছে, তাহলে হচ্ছে বিকজ ইট ওয়াজ রেনিং, মানে বৃষ্টির কারণে সেটা আমরা হচ্ছে দেখা খুব কষ্ট হচ্ছিল। আচ্ছা, যেমন এখানে, এখানে তাহলে কি হবে, বিকজ না বিকজ অফ? বলছে উই ওয়ার ডিলেড ড্যাশ এর ট্রাফিক জ্যাম, আমাদের দেরি হয়েছে কারণ ট্রাফিক জ্যাম ছিল, ট্রাফিক জ্যাম আমরা পড়ে গেছিলাম এই কারণে। তাহলে এখানে কি আমরা বিকজ বসাবো না বিকজ অফ বসাবো, কি মনে হয়? এই দুটার মধ্যে কোনটা বসালে এখানে ভালো হয়? আচ্ছা, নাইম বলছে বিকজ অফ, নাইম বিকজ অফ কেন, সামির আবার বলছে বিকজ। আচ্ছা, তার মানে কিছু কনফিউশন আছে অবশ্যই, কারণ দুইজনের উত্তর দুই রকম যেহেতু আসছে, দুজনেরটা তো আর ঠিক হবে না, তাই না?
আচ্ছা, জহুরুল্লাহ বলছে হচ্ছে বিকজ অফ, তার মানে বিকজ অফ আমরা বসাতে পারি, যেহেতু সংখ্যাগরিষ্ঠ জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। ঠিক আছে। হুম। হ্যাঁ, কারণ হচ্ছে এখানে আপনার হচ্ছে ব্যাপারটা কি খেয়াল করেন যে বিকজ এর পরে আমরা বললাম যে হচ্ছে সেন্টেন্স বলবে, তাই না? তাহলে বিকজ এর পরে যেহেতু সেন্টেন্স বলবে, তো এখানে তো সেন্টেন্স নাই, এখানে আছে হচ্ছে শুধু একটা ট্রাফিক জ্যাম। ঠিক আছে। হ্যাঁ, তাহলে এটা নাউন আছে, দেন আমরা তাহলে সুতরাং এটা বলতে পারি যে হচ্ছে নেক্সট কোয়ার্টারতে যাই। শি ওয়েন্ট হোম, শি ওয়াজ টায়ার্ড, এবার কি হবে দেখি, বলেন দেখি, এটা বলেন, এটা পারেন কিনা দেখি। আচ্ছা, বিকজ, না বিকজ অফ, জাহিদুল বলছে বিকজ অফ। আচ্ছা, এটা হবে বিকজ, কেন? কারণ তারপরে সেন্টেন্স আছে, শি ওয়েন্ট হোম বিকজ শি ওয়াজ টায়ার্ড, মানে সে টায়ার্ড ছিল, সেই কারণে সে হচ্ছে বাড়ি চলে গেছিল। ঠিক আছে। মানে বিষয়টা বুঝছেন তো, মানে আমাদের কোনটা কোনটা বসতেছে। আচ্ছা, এইটা দেখি। সামিরের একটু কনফিউশন হচ্ছে, তাহলে আমি একটু ক্লিয়ার করি। এখানে শি ওয়াজ টায়ার্ড পুরাটা একটা সেন্টেন্স। যেমন এটা দেখেন, আই হ্যাড টু গো টু ঢাকা মাই সিস্টার্স ম্যারিজ, এখানে মাই সিস্টার্স ম্যারিজ পুরাটা হচ্ছে আপনার একটা নাউন ফ্রেজ। এটা তো সেন্টেন্স না, কারণ এখানে তো ভার্ব নাই। তাহলে এরপরে আপনি হচ্ছে বিকজ অফ বসাবেন, আই হ্যাড টু গো টু ঢাকা বিকজ অফ মাই সিস্টার্স ম্যারিজ। হ্যাঁ, আর সিস্টার ম্যারেজটা এখানে তো হচ্ছে কোনো ভার্ব নাই, যেমন শি ওয়াজ টায়ার্ড, এখানে একটা ভার্ব আছে, সাবজেক্ট আছে, তাহলে এটা একটা সেন্টেন্স। হুম। আচ্ছা, এবার বুঝছেন কি বিষয়টা কি? এবার আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইটে চলে আসি। ইনস্পাইট অফ আর ডেসপাইট জিনিসটা কি? আমরা বাংলায় হচ্ছে এটা যদি আমরা করি তাহলে এটাকে বলা হয় যদিও, যদি না, যদিও বা সত্ত্বেও। মানে সত্ত্বেও বলতে আমরা ইনস্পাইট অফ আর ডেসপাইট ব্যবহার করি, দুইটার অর্থ একই, ইনস্পাইট অফ আর ডেসপাইট সেম মিনিং। হ্যাঁ, ডেসপাইট এর পরে অফ বসানোর দরকার নাই। আচ্ছা, তো এখানে বলছে কি ডেসপাইট বা ইনস্পাইট অফ যে কোনো একটা হবে, আমরা দেখি যে অল হিজ অ্যাটেম্পটস টু সলভ দ্য প্রবলেম হি ফেল্ড। এই বাক্যগুলো খেয়াল করেন, যখন আপনার পরীক্ষায় দেওয়া থাকবে, এখানে বাংলাও দেওয়া থাকবে না, আপনাকে পড়ে বুঝতে হবে। বলছে তার সকল চেষ্টা থাকা সত্ত্বেও সে কি করলো, ফেল করলো। দুইটা বাক্য আপনার হচ্ছে বিপরীত ধর্মী হবে। হ্যাঁ, যে অল হিজ অ্যাটেম্প টু সলভ দ্য প্রবলেম, সে প্রবলেম সমাধান করার চেষ্টা করেছে, সকল চেষ্টা করেছে, তার মানে কি তার প্রবলেম সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু সে ফেল করেছে, বিপরীত ধর্মী। এইসব বাক্যের ক্ষেত্রে আমরা ইনস্পাইট বা ডেসপাইট অফ বসাবো। তাহলে ডেসপাইট অল হিজ অ্যাটেম্প টু সলভ দি হি ফেল্ড। তারপরে যেমন এখানে বলছে কি হি ইজ বিকামিং এ টিচার, হি ডাজ নট হ্যাভ এনি মোরাল স্ক্রুপলস, মানে হচ্ছে সে টিচার ছিল, তার হচ্ছে কি থাকার কথা ছিল, তার কিছু নীতি নৈতিকতা থাকার কথা ছিল, যেটা তার নাই। হ্যাঁ, শিক্ষক হওয়া সত্ত্বেও তার কোনো নৈতিকতা নাই, শিক্ষকদের অন্তত নৈতিকতা থাকা উচিত ছিল। আচ্ছা, এরপরে অলদো আর দো এর কথাটা বলি। অলদো আর ওই যে অলদো আর ইনস্পাইট সেম জিনিস। হ্যাঁ, ইনস্পাইট ডিসপাইট এর পরে আমরা নাউন বসালাম, তাই না? বা নাউন ফ্রেজ বসালাম, নাউন আর নাউন ফ্রেজ তো বুঝেন, বা ফ্রেজ বসে, সেন্টেন্স না। আর এখানে অলদোর কথা খেয়াল করেন, আই কুড নট স্লিপ, হুম, আই ওয়াজ ভেরি টায়ার্ড, বাক্য দুইটা বাক্য আছে, এখানে অলদো বসবে। হ্যাঁ, যখন দুইটা বাক্য বিপরীত ধর্মী কথা বোঝাবে, তখন হচ্ছে আমরা সেন্টেন্স কানেক্টনের ক্ষেত্রে আমরা অলদো বসাবো। যেমন আই কুড নট স্লিপ মানে আমি ঘুমাতে পারিনি, আই ওয়াজ ভেরি টায়ার্ড আমি টায়ার্ড ছিলাম, যদিও আমি টায়ার্ড ছিলাম, তার মানে কি তার ঘুমানোর কথা ছিল, বাট সে ঘুমাতে পারেনি, বিপরীত ধর্মী। যেমন এখানে দেখেন যে ট্রাফিক ইন চট্টগ্রাম ইজ ইনক্রিজিং, নো ওয়ান ইজ ডুইং এনিথিং অ্যাবাউট ইট, বলছে চট্টগ্রামের ট্রাফিকটা বাড়তেছে, যদিও তারপরেও কি কেউ কিছু এটা নিয়ে করতেছে না, অলদো। দুইটা সেন্টেন্স। তারপরে বলছে দ্য রেস্টুরেন্ট ওয়াজ স্মল, রেস্টুরেন্টটা খুব ছোট ছিল, ছোট রেস্টুরেন্টে খাবার সচরাচর ভালো হয় না। দ্য ফুড ওয়াজ এক্সিলেন্ট, কিন্তু খাবার ভালো। দুইটা বিপরীত ধর্মের বাক্য যুক্ত হচ্ছে, তাহলে কি হবে এখানে অলদো।
although the restaurant was small the food was excellent। হ্যাঁ, আচ্ছা, তো এটা গেল। এরপর আমরা ইভেন দো কিন্তু পরীক্ষায় খুব রিপিট হয়। ইভেন দোর বিষয়টা কি দেখেন, যে হচ্ছে আপনার ইভেন দো আর অলদো মোটামুটি কাছাকাছি, বাট যেগুলো বাক্য অলরেডি অ্যাকচুয়ালি হ্যাপেন্ড, হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রে আমরা ইভেন দো ব্যবহার করি। যেমন দ্য চাইল্ড ওয়েন্ট আউট, হিজ মাদার হ্যাড টোল্ড হিম নট গো, মানে তার মা তাকে নিষেধ করেছিল বাট সে গিয়েছিল। হুম, মানে বিপরীতধর্মী বাক্য, কিন্তু এটা হচ্ছে মানে ফ্যাক্ট, যেগুলো ফ্যাক্ট মানে সত্য ঘটনা। ইভেন দো হিজ মাদার টোল্ড হিম, যদিও তার মা তাকে নিষেধ করেছিল। হ্যাঁ, যেমন এটা দেখেন, আই ডিড নট বাই দ্য কার, হ্যাঁ, আমি গাড়িটি ক্রয় করেছিলাম না। হ্যাঁ, ইট কমপ্লিটেড অল দ্য পারফরমেন্স সাকসেসফুলি, সকল ধরনের হচ্ছে আপনার টেস্ট কমপ্লিট করার পরও আমি গাড়িটা ক্রয় করিনি, আমার করার কথা ছিল বাট আমি করি নাই। ঘটনাটা সত্য, ঠিক আছে, ফ্যাক্ট। তো এই ফ্যাক্ট গুলো একদমই সত্য ঘটনা, বুঝতে পারছেন? যেমন ওখানে আপনি দেখেন যে যেগুলো আমি ঘুমাতে পারিনি হ্যান ত্যান, এগুলো কিন্তু একদম ফ্যাক্ট না। হুম, এগুলো ফ্যাক্ট না। ওখানে ফ্যাক্ট মানে একদম সত্য ঘটনা হতে হবে। হ্যাঁ, বুঝতে পারছেন বিষয়টা কি? আচ্ছা, তারপরে চলে আসি। বলছে শি কান্ট ড্রাইভ, শি হ্যাজ বট এ কার, যদি সে গাড়ি কিনেছিল তারপরে সে হচ্ছে কি ড্রাইভ করতে পারে না। ঠিক আছে, মানে তার ড্রাইভ করতে পারা উচিত ছিল যেহেতু সে গাড়ি কিনেছিল। হ্যাঁ, আচ্ছা, এরপরটাতে যাই। ইন কেস, ইন কেস বিষয়টা কি? ইন কেসটা হচ্ছে আপনার মানে হচ্ছে কোনো কিছু সতর্কতা অবলম্বন করা। হ্যাঁ, যে ধরেন হচ্ছে পূর্ব সতর্কতার ক্ষেত্রে আলিয়ার কিছু মনে হয় বলতে চাই, আলিয়ার সাথে একটু কথা বলি। আলিয়ার বলেন। স্যার আসসালামু আলাইকুম। বলেন, শুনছি। আলিয়ার, স্যার ওই যে আমি একটু সিভিল সার্জন বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম স্যার, আপনাকে সময় ডিস্টার্ব দিলাম। না অসুবিধা নাই, আমি ক্লাস শেষে আপনাকে নক দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে ইন কেস শব্দের অর্থটা কি, যে পূর্ব আপনার হচ্ছে যে মানে পরিকল্পনা বা পরিচিতি থাকে, সেগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে ইন কেস ব্যবহার করবো। যেমন দেখেন, হোয়াইল গোয়িং টু অফিস টেক ইউর আমব্রেলা, বলছে অফিসে যাওয়ার সময় অবশ্যই ছাতাটা সাথে নিও। কেন ছাতাটা সাথে নিতে হবে? বলছে যে যদি কোনো কারণে বৃষ্টি আসে, হ্যাঁ, ইন কেস যদি বৃষ্টি আসে তাহলে সেই ক্ষেত্রে আর কি বলছে ছাতাটা সাথে নিও। এই মানে এরকম পূর্ব সতর্কতার ক্ষেত্রে। আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা লিখে রাখতেছি। কেন লিখে রাখতেছি? ইন কেস যদি আমি হচ্ছে আপনার বলে যাই বা হারিয়ে ফেলি, এরকম। ঠিক আছে, আচ্ছা, এর পরেরটাতে আসি। বলছে গিভ হার এ টেলিফোন নাম্বার, হি গেট লস্ট, মানে সে যদি হারিয়ে যায় তাহলে কি পরিস্থিতি হবে, এই জন্য বলছে তাকে টেলিফোন নাম্বারটা হচ্ছে দিতে। হ্যাঁ, তার মানে ইন কেস যদি সে হারিয়ে যায়, হি গেট লস্ট। বুঝতে পারছেন? গিভ মি এ টেলিফোন নাম্বার ইন কেস আই লস্ট, এই তো সেম জিনিস। এবার টিল আর আনটিল এর কথায় আসে। টিল আর আনটিল বিষয়টা কি? দেখেন যে টিল আর আনটিল মানে, টিল মানে আনটিল মানে আমরা আগে থেকেও জানি যে যতক্ষণ না পর্যন্ত। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত। তে যতক্ষণ না পর্যন্ত মানে হচ্ছে আহ মানে সময় শেষ না হওয়া পর্যন্ত। যেমন বেক দ্য কেকস, মানে কেককে কি করতে হবে, হিট দিতে হবে। কতক্ষণ হিট দিতে হবে? হিট দিতে হবে কতক্ষণ, বলছে যতক্ষণ না পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো সব বিগত পরীক্ষার এক্সাম্পল, এগুলো ভালো করে পড়তে হবে।
এগুলো সবই পড়বেন, মানে এই এমসি এই কয়েকটা আছে, বেশি না। হ্যাঁ, আমরা যেগুলো মানে খুবই প্রয়োজন সেগুলো নিয়েই আর কি ইয়ে করবো আর কি। হ্যাঁ, একটু দাঁড়াও, একটু SMS একটু SMS আসছে, ঠিক আছে। আচ্ছা, পরেরটাতে চলে যাই। ওয়েট, আই কাম। হ্যাঁ, ওয়েট করো যতক্ষণ না পর্যন্ত আমি আসি, আনটিল আই কাম। হ্যাঁ। আচ্ছা, ইয়েট শব্দটার অর্থ কি? ইয়েট অর্থে কোনো কিছু যখন আপনি আশ্চর্য হন তখন হচ্ছে ইয়েট ব্যবহার করা হয়। যেমন শি সেইড শি স্টাডিড হার্ড ফর দ্য টেস্ট, মানে সে বললো যে সে পড়াশোনা করছে অনেক ভালো করে পরীক্ষার জন্য। ইয়েট শি গট এ ভেরি লো স্কোর, তারপরেও সে কি করছে, স্কোরটা খুবই খারাপ, আসলে ভালো হওয়ার কথা ছিল, মানে আশ্চর্য হয়ে গেছে তাই। যেমন ওয়াটার ইজ এসেনশিয়াল টু লাইফ, জীবনের জন্য পানি খুব অপরিহার্য, ডিপেন্ড অন ইট, আমরা এটার উপরে ডিপেন্ড করি। মেনি পিপল টেক ওয়াটার ফর গ্রান্টেড, আমরা এটাকে মনে করি মূল্যহীন। দেখবেন যে পানি যেখানে সেখানে হচ্ছে মানে হচ্ছে এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, মানে কিন্তু এটাকে আমরা মূল্যহীন মনে করি। হ্যাঁ, ইয়েট মেনি পিপল টেক ফর গ্রান্টেড, এটাকে আমরা টেকেন ফর গ্রান্টেড মনে করি, ফ্রি জিনিস, এগুলো তো কোনো বিষয় না। হ্যাঁ। আচ্ছা, এরপরে চলে আসি হোয়াইল। হোয়াইল মানে কন্টিনিউয়াস, চলতে থাকবে, ঠিক আছে, চলাকালীন। যেমন দে অ্যারাইভড উই আর ওয়াচিং টিভি, আমরা যখন টিভি দেখছিলাম তখন সে আসলো, হোয়াইল উই আর ওয়াচিং। ওকে। আই স বাবু আই ওয়াজ গেটিং অফ দ্য কার, আমি যখন গাড়ি থেকে নামলাম তখন আমি বাবুকে দেখেছি। তার মানে দেখেন হোয়াইল এর পরে কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়। হ্যাঁ, এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে পড়ছি, তারপরেও মানে এখানে আমরা দেখলাম আই স বাবু হোয়াইল আই ওয়াজ গেটিং অফ দ্য কার, মানে আমরা যখন গাড়ি থেকে নামলাম তখন আমরা বাবুকে দেখেছি। ঠিক আছে, এই কয়েকটা উদাহরণ পড়বেন। আমাদের সিন্সে চলে আসি, সিন্সটা খুবই ইম্পর্টেন্ট, এটা সকল পরীক্ষাতে আসে। সিন্সের এখানে বলছে কি যে হচ্ছে যদি আপনার হচ্ছে সিন্স আর সিন্সের সাথে আপনার প্রেজেন্ট টেন্স, যদি সিন্সের শুরুতে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর যদি পরেই যদি প্রথমে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে পরে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, এইটাই স্ট্রাকচার। যেমন এখানে বলছে ইট ইজ 2 ইয়ার্স, এটা প্রেজেন্ট ইনডেফিনিট। আই হ্যাড হলিডে, এটা হচ্ছে আপনার পাস্ট ইনডেফিনিট, তাহলে মাঝখানে চেঞ্জ হবে। যেমন দে হ্যাভ বিন লিভিং ইন দ্যাট হাউস দে ওয়ার চিলড্রেন, ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে সিন্স বসাবো আমরা। হুম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বসাইছে, এই পাশে পাস্ট ইনডেফিনিট বসাইছে, প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট যাই হোক, মাঝখানে এখানে সিন্স হবে। তারপরে আমার একটা উদাহরণ দেখি, যে যেমন আমরা বিসিএস এর প্রশ্নে আমরা সচরাচর দেখি যে ইট ওয়াজ লং সিন্স। হ্যাঁ, তারপরে থাকে মেনি ইয়ার্স পাস্ট সিন্স মাই ফাদার হ্যাজ ডাইড। হ্যাঁ, এরকম। তো এই সেন্স যুক্ত এই সেন্টেন্স গুলো আসে। আর সেন্স তো এখানে আমাদের বসছে কি হিসাবে, কনজাংশন হিসাবে, প্রিপোজিশন না কিন্তু। অ্যাজ দো আর অ্যাজ ইফ, অ্যাজ দো আর অ্যাজ ইফ এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে করছি। ট্রান্সলেশনে তো লাগবে, পাশাপাশি আপনার হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ লাগে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কিন্তু কঠিন, খুবই কঠিন। আপনার প্রিপোজিশন আর্টিকেল ভালো জানা থাকলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মোটামুটি পারা যায়, আর এগুলো জানা জানা না থাকে একটা না একটা মিস হয়। চাকরির পরীক্ষায় একটাও মিস করা যায় না। মানে আপনার হচ্ছে আহ, যদি একটা মিস করেন, 5টা প্রশ্ন থাকলে 5টা আনসার করার চেষ্টা, সঠিকভাবে আনসার করতে পারলে তখন, মিস করলে আর হয় না। আচ্ছা, অ্যাজ দ্য অ্যাজিপ এর কথায় আসি। অ্যাজ দ্য অ্যাজিপ এর পরে আমরা জানি অ্যাজ দ্য অ্যাজিপ এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরে পাস্ট ইনডেফিনিট হয়। এই সময় যদি মানে হচ্ছে আপনার অনেক সময় দেখবেন যে মাঝখানে সাবজেক্ট থাকে তখন বিভার বসাতে হলে ওয়ার বসে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অ্যাজ দ্য অ্যাজিপটাই হচ্ছে এরকম যেন। যেমন দে ট্রিটেড মি, তারা এমন ভাবে ব্যবহার করলো আই ওয়ার চাইল্ড, আমি বাচ্চা ছেলে। হুম, এটার মানে হচ্ছে যেন। যেমন দে ট্রিটেড মি, এমন ভাবে আচরণ করলো যেন আমি বাচ্চা ছেলে, আই ওয়ার চাইল্ড। তারপর দে ওয়ার ভেরি কাইন্ড টু মি, তারা আমার প্রতি খুবই সদয় হলো, দে ট্রিটেড মি
তারা আমার সাথে ব্যবহার করলো সিন্স আই এম দেয়ার ওন সন, মানে এমন ভাবে আচরণ করলো যেন আমি তাদের নিজের ছেলে। হুম, এরকম। এগুলো ক্ষেত্রে অ্যাজ দ্য অ্যাজিভ বসবে, ঠিক আছে। সো দ্যাট এর কথায় আসি। সো দ্যাট মানে কি? সো দ্যাট এর বাংলা হচ্ছে যাতে। যেমন উইট, এই বাক্যটাই খুব রিপিটেড প্রশ্ন। এই একটা বাক্য পড়লে আপনার সো দ্যাট থেকে কমন পড়ে। উই ইট, উই মে লিভ, আমরা খাবার খাই যাতে আমরা কি করতে পারি, বাঁচতে পারি। সো দ্যাট উই লিভ। হ্যাঁ। লেস্ট একটা শব্দ আছে, লেস্ট। লেস্ট শব্দটার আসলে তেমন কোনো অর্থ নাই, ঠিক আছে। বাংলায় আমরা দু একটা মানে কোনো কিছু উচিত বোঝাতে আমরা লেস্টের ব্যবহার করি। হ্যাঁ, যেমন হচ্ছে আহ, তুমি জোরে হাঁটো না হলে গাড়ি মিস করবা। হুম। তাহলে এই ক্ষেত্রে আমরা ধরেন কিছু মানে একটা ভয় ভীতি বা এক্সপেকটেশন বা উচিত অর্থে আমরা লেস্টের ব্যবহার করি। তা লেস্ট যখন বাক্যে ব্যবহার হয় তখন অবশ্যই তারপরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। যেমন এখানে দেখেন, হি হেল্ড মাই হ্যান্ড, সে আমার হাতটা ধরেছিল। আই শুড ফেল, এর পরে শুড বসে, এখানে লেস্ট হবে যাতে আমি পড়ে না যাই, মানে একটা সাবধানতার কারণে। হ্যাঁ। এখন হারি আপ, লেস্ট ইউ মাইট বি লেট ফর দ্য এক্সামিনেশন, তাড়াতাড়ি করো না হলে তুমি কি হবে, পরীক্ষায় দেরি হবে। মানে লেস্টের আসলে কোনো মানে নাই, এটা আপনার বসাতে হয় যাতে সেন্টেন্সটা স্ট্রাকচারালি পূরণ হয়, এই আর কি। এই যে এটা খুব রিপিটেড প্রশ্ন। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, যাতে তুমি ট্রেনটা মিস না করো। হ্যাঁ। রিড অ্যাটেন্টিভলি, ইউ শুড, লেস্ট ইউ শুড ফেল দ্য এক্সামিনেশন, দেখেন সাবজেক্টের পরে শুড আছে, অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ো নাহলে কিন্তু পরীক্ষায় ফেল করবে। হুম। আচ্ছা। তারপর যেমন মেডিকোর স্টুডেন্ট স্টাডি হার্ড, লেস্ট দে শুড ফেল দ্য এক্সামিনেশন, যারা মাঝারি মানের স্টুডেন্ট তারা হচ্ছে কি করে, ভালোভাবে পড়াশোনা করে, কারণ তারা ভয় থাকে যে ফেল করবে কিনা পরীক্ষায়। হ্যাঁ। আচ্ছা। দেখ, এবার লেট অ্যালোনের কথা চিন্তা করি আমরা। এই লেট অ্যালোনটা খুবই ইম্পর্টেন্ট। লেট অ্যালোন মানে হচ্ছে আপনার চিন্তাই করা যায় না। এটার সঠিক বাংলা হচ্ছে এরকম, যেমন হি কান্ট ওয়াক এ মাইল, সে 1 মাইলই হাঁটতে পারে না, আবার 5 মাইল। আমরা এরকম ভাষা কিছু ব্যবহার করি, সেগুলোর ক্ষেত্রে আমরা লেট অ্যালোন বসাবো। যেমন হি কান্ট ওয়াক এ মাইল, এই বাক্যটাই আসে। হি কান্ট ওয়াক এ মাইল, লেট অ্যালোন 5 মাইল, সে 1 মাইলই হাঁটতে পারে না, 10 মাইলের কথা চিন্তাই করা যায় না। এরকম। হ্যাঁ। যেমন উই কান্ট অ্যাফোর্ড এ ফ্যান, লেট অ্যালোন অ্যান এয়ার কন্ডিশনার, একটা ফ্যানই কিনতে পারি না আর এসির কথা, মানে এরকম ব্যাপারটা, ভাষাটা এরকম হবে, বুঝতে পারছেন, মানে এক্সপ্রেশনটা এরকম। আচ্ছা। যেমন এ সাইজেবল নাম্বার অফ স্টুডেন্টস কান্ট রাইট বেঙ্গলি প্রপারলি, বাংলায় ঠিকভাবে লিখতে পারে না, লেট অ্যালোন ইংলিশ, আবার ইংলিশের কথা বলছে। হ্যাঁ। এরকম। বুঝতে পারছেন, কিছু মানে কথাটা এরকম হয় যে যেটা আপনার অবজ্ঞা স্বরে বা এরকম ভাবে ব্যবহার করে সেগুলোর ক্ষেত্রে লেট অ্যালোন বসে। আচ্ছা, আনলেস মানে কি? আনলেস শব্দের অর্থ হচ্ছে শর্ত। আনলেস মানে যদি না বা শর্ত। যেমন আই উইল নট গো, আমি যাব না, আনলেস আই এম ইনভাইটেড, আমাকে নিমন্ত্রণ যদি না করা হয়, মানে একটা শর্ত থাকবে একটা রেজাল্ট থাকবে। শর্তটা কি? এখানে নিমন্ত্রণ যদি না করা হয়, রেজাল্টটা কি? আমি যাব না। হুম। যেমন আনলেস ইউ রান ইউ উইল নট ওভারটেক হিম, তুমি যদি কি হও, না দৌড়াও, তাহলে তুমি তাকে ক্রস করতে পারবে না। তারপর আনলেস ইউ ডু বেটার ওয়ার্ক দেন দিস ইউ ওয়ন্ট পাস দ্য এক্সাম, তুমি যদি এর থেকে ভালো পড়াশোনা না করো তাহলে তুমি পরীক্ষায় কি পাস করতে পারবে না। তার মানে একটা শর্ত একটা রেজাল্ট। হ্যাঁ। এগুলোর ক্ষেত্রে আনলেস বসে। হুম। আচ্ছা, যেমন বলছে দ্য পপুলেশন প্রবলেম উইল বিকাম হিউজ বার্থ কন্ট্রোল ইজ অ্যাডাপ্টেড, যদি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা না হয় তাহলে পপুলেশন সমস্যাটা কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে আনলেস, হ্যাঁ, শর্ত। বুঝতে পারছেন বিষয়টা কি এরকম। এবার আমরা চলে আসি ইফ। ইফ শব্দের অর্থ কি? ইফ শব্দের অর্থ হচ্ছে যদি। দেখবেন কন্ডিশনাল কিছু সেন্টেন্স আছে, আমরা রাইট ফর্ম অফ ভার্বের সময় কন্ডিশনাল সেন্টেন্স পড়ছি, সেখানে এগুলো ব্যবহার করা হয়। কন্ডিশন অনেক ধরনের থাকে, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন থাকে, জিরো কন্ডিশন। তো সেগুলো আমরা কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে ওগুলো বিষয়। এখানে আমরা চলে আসি যখন কোনো আপনার শর্ত নির্দেশক দুইটা বাক্য যুক্ত হয় তখন সেটাকে ইফ দ্বারা কানেক্ট করতে হয়। হ্যাঁ। যে যেমন এখানে পড়লে বুঝতে পারবেন স্ট্রাকচার গুলো। ওয়াটার বয়েলস ইফ ইউ হিট ইট টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে পানি ফুটবে যদি তুমি এটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট দাও। হ্যাঁ। হি উইল এন্ড আপ দ্য প্রিজন ইফ হি হ্যাজ ইফ হি হ্যাজ নট বিন কেয়ারফুল, যদি সে সতর্ক না হয়,
হ্যাঁ, তাহলে তাকে কি করতে হবে? জেলেই থাকতে হবে। হুম, এরকম। The polar ice cap melt, many coastal cities and islands could be submerged. যদি পোলারের আইস ক্যাপ গুলো গলা শুরু হয়, মানে বরফ গুলো, তাহলে কোস্টাল যে সিটি গুলো আছে সমুদ্র তীরবর্তী, সেগুলো পানির নিচে চলে যাবে এইভাবে। এই হচ্ছে আমাদের কনজাংশন এবং লিঙ্কার্স। আমি শীটে দিয়ে দিছি, অবশ্যই আমি শীটটা আপনাদের শেয়ার করে দিছি, যারা ডাউনলোড করতে পারছেন কি পারেন নাই। এটা খুবই মনোযোগ দিয়ে পড়বেন। অল্প সামান্য কয়টা স্লাইড আছে এখানে, আপনার মাত্র 18টা স্লাইড, হয়তো 2-3 পেজ হবে। 2 পেজ 2.5 পেজের মধ্যে থেকে আপনি একটা প্রশ্ন কমন পাবেন পরীক্ষায়। হ্যাঁ, এটা একটা বিশাল ব্যাপার। 2 পেজ করে একটা প্রশ্ন, 1 মার্কেরই হোক 2 মার্কেরই হোক, এটা কমন পাওয়া বিশাল ব্যাপার। হ্যাঁ, তো এখানে এটা হচ্ছে আমাদের গেল। আজকে আমাদের আরেকটা ছোট্ট জিনিসের আলোচনার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারের স্ট্রাকচারটা। কম্পিউটারের স্ট্রাকচারটা আপনাদের আমি সেটা দিয়েছি। কম্পিউটারের স্ট্রাকচারের ভিতরে আসলে কি কি পড়বেন? আচ্ছা, গতকালকে আমরা কম্পিউটারের ইতিহাস দেখছি। কম্পিউটারের প্রকারভেদের এখান থেকে আমাদের মূলত কম্পিউটারের প্রকারভেদ বলতে আমরা কয়েক টাইপের কম্পিউটার পাওয়া যায়। একটা হচ্ছে যে তাদের স্ট্রাকচার, বৈশিষ্ট্য, মানে তাদের মানে ফরমেশন, এগুলোর উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়ে থাকে। তা আমরা প্রথমে 3 ভাগে কম্পিউটারকে ভাগ করব তাদের বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ ফিচার: অ্যানালগ, ডিজিটাল আর হাইব্রিড। হ্যাঁ, বিগত কোশ্চেনের কাজ আমি করতেছি। আপনাদের প্রথম কথা হচ্ছে কি, আমি বইটা ছোট করে করছিলাম। এটার উদ্দেশ্য ছিল যে বইয়ে শুধু টেক্সট গুলো দেওয়া হয়েছিল। এর কারণ হচ্ছে টেক্সট গুলো পড়লেই ওর ভিতরে সবকিছু থাকে, যাতে অল্প কয়েকটা পেজের ভিতরে আপনার কমপ্লিট পড়া হয়ে যায়। বিগত সালের প্রশ্ন দিলে অনেক বড় হয়। হ্যাঁ, আমি এই জন্য ম্যাথস গুলো, বাংলা গুলো, ইংলিশ গুলো, এগুলো কালেক্ট করছিলাম বিগত সালে। জেনারেল নলেজটা আমি ওইভাবে করি নাই। জেনারেল নলেজের আমি কাজ করতেছি। জেনারেল নলেজের আপনাদের দেখাই আমি। এই যে জেনারেল নলেজ যেটা এখানে উম, আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি এখানে অনলি হচ্ছে আপনার 1 বছরেরটা এখনো কালেকশন শেষ হয়নি আমার। মানে 2021 সালের 6 মাসের প্রশ্ন এখানে, 6 মাসও হয়নি, হয়তো 2-3 মাসের প্রশ্ন এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। জেনারেল নলেজ মানে এগুলো কিন্তু এক প্রশ্নে শুধু একবারই লেখা আছে এখানে। হ্যাঁ, মানে দ্বিতীয়বার লেখা হয়নি। তো সেখানে ধরেন আপনার 6 মাসও হয়নি, এটা 3 মাসের মনে হয় প্রশ্ন অ্যাড করছি আমি এখন পর্যন্ত। তাতে আমার 31 পেজ হয়ে গেছে। তাহলে শুধু জেনারেল নলেজে যদি আপনি প্রশ্নগুলো শুধু অ্যাড করা হয়, হ্যাঁ, অনলি প্রশ্নগুলো যদি অ্যাড করা হয়, কমপক্ষে 100 থেকে 150-200 পেজ হবে শুধু প্রশ্নগুলো। তা আমি সেগুলোই কালে করতেছি আপনাদের। আমি কোর্স শেষ হওয়ার আগে আমি পিডিএফটা শেয়ার করে দেব, যাতে বিগত 10 বছরের যত জেনারেল নলেজ আছে অধ্যায় ভিত্তিক, যেমন বাংলাদেশের খনিজ সম্পদ, বাংলাদেশের শক্তি সম্পদ, শিল্প, বন ও পরিবেশ, সংস্কৃতি, সব চ্যাপ্টার রয়েছে সেপারেট সেপারেট, কোন পরীক্ষায় কি এসেছে, এগুলো মোটামুটি 150-200 পেজের মতো হবে। আমি এগুলো কাজ অলরেডি মানে অলমোস্ট অনেকটা আগাইছে। হ্যাঁ, আর প্রশ্ন এখন দেখছি তাড়াতাড়ি হচ্ছে, মানে রিপিট হচ্ছে প্রশ্ন, একবার করে লিখলেই হচ্ছে। হ্যাঁ, একবার করে লিখলেই ওইটা পরেরটা থেকে কমন পড়ে যাচ্ছে এরকম। হ্যাঁ, ঠিক আছে। হুম, তাই আপনাদের আমি এগুলো সেটা দিয়ে দিব। হ্যাঁ, সবকিছু করে দিব। আপনারা জাস্ট ডেইলি লেকচারটা পড়বেন। ডেইলি যে লেকচারটা আমি দিচ্ছি না, ওইটা আপনারা যতটুকু সেগুলো মানে আয়ত্ত করবেন। তারপরে কোন পরীক্ষায় কি আসে না আসলে এগুলো আপনার জন্য কিছুই হবে না। আপনি পরীক্ষায় যাবেন, দেখবেন আজকে যেমন আপনার অঙ্ক করা হলো, কনজাংশন পড়া হচ্ছে, কম্পিউটার পড়া হচ্ছে, আপনার এই 3টা টপিক আজ সারা রাত আছে, কাল সারাদিন আছে, পরশুদিন সকাল পর্যন্ত পড়ে শেষ করবেন। তারপরে নতুন লেকচারে আবার ক্লাস শুরু হবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে ডেইলির পড়া ডেইলি শেষ করেন, তারপরে একটা মোটামুটি নাইম যে হচ্ছে আছে আমার কাছে, সব ডকুমেন্টসে আছে। হ্যাঁ, জাহিদুল। স্যার আমাদের তো মনে হয় 25 নাম্বার ইয়েটা পড়ানো হয় নাই, 25 নাম্বার লেকচার। বলছিস কেন? 25-এ কি ছিল?
আর আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক খুঁজছি 25 নম্বর লেকচারটা, 25 নম্বর লেকচারটা তো নাই, হোয়াটসঅ্যাপ গ্রুপও নাই। এরপরে তো এই যে এগুলো পড়ানো হয়েছে তো সংস্কৃত প্রত্যয়, এই যে লগের অঙ্ক আমি করাইছি, আমার দিব্যি মনে আছে এগুলো। হ্যাঁ, স্যার এগুলো। ক্লাস ক্লাস মেবি করাইছেন কিন্তু মানে শিটটা দেন নাই আর কি, তো আমাদের ও গ্রুপে আচ্ছা ক্লাস আচ্ছা, দেন নাই। দাঁড়ান আমি এখানে দিয়ে দিচ্ছি, জমে আপনাদের দিয়ে দিচ্ছি এটা, একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা ছিলাম কোথায়, আমরা এটাতে আসি। হ্যাঁ, কম্পিউটার অ্যানালগ, ডিজিটাল আর হচ্ছে হাইব্রিড। অ্যানালগ কম্পিউটার কোনগুলো? অ্যানালগ কম্পিউটার হচ্ছে যেগুলোর মানে আপনার সিগন্যালের মাধ্যমে কাজ করে, সংকেতের মাধ্যমে, সেগুলোকে আমরা অ্যানালগ কম্পিউটার বলবো। হ্যাঁ, যেমন আপনার হচ্ছে গাড়ির স্পিডোমিটার যেগুলো আছে দেখবেন সিগন্যালে কাজ করে। তারপরে আপনার হার্টবিট মাপার যে আপনার ওটাকে বলি ইসিজি মেশিন, দেখবেন একটা সিগন্যাল থাকে, এগুলোকে আমরা অ্যানালগ কম্পিউটার বলবো। ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার এগুলোর ক্ষেত্রে এগুলো শুধু প্লটারের মাধ্যমে একটা মানে এক্সাক্ট রিলেশন না পাওয়া গেলেও আপনার একটা ধারণা পাওয়া যায়। আর ডিজিটাল কম্পিউটার হচ্ছে যেগুলো বাইনারি 0 এবং 1 ব্যবহার করে কাজ করে, সেগুলোকে আমরা বলবো ডিজিটাল কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার হচ্ছে যেগুলো অ্যানালগ ডিজিটাল দুইটাই ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে, যেমন মহাকাশ গবেষণার ক্ষেত্রে দুইটাই লাগে। আচ্ছা, যদি সাইজের উপর ভিত্তি করে কম্পিউটার চার ধরনের: সুপার, মেইন ফ্রেম, মিনি, মাইক্রো। সুপারের ভিতরে হচ্ছে যেগুলো একদমই বড় কম্পিউটার, যেগুলো আপনার হচ্ছে বিপুল পরিমাণে ইনফরমেশন একসাথে কাজ করে, এগুলো মূলত মিলিটারি অপারেশনে বেশি ব্যবহার হয়, বা হয় আপনার মহাকাশ অপারেশনে, চিকিৎসা ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে ব্যবহার হয়। তো বিশ্বের সবচেয়ে ফাস্ট সুপার কম্পিউটার হলো তিয়ানহে 2, চায়নার। ভারতে আছে পরম নামে একটা, আমেরিকাতে এগুলো আছে, বাংলাদেশে হচ্ছে IBM 6000 SP মডেলের একটা সুপার কম্পিউটার আছে। হ্যাঁ, আচ্ছা, মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার থেকে ছোট যেগুলো। এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ডাম টার্মিনাল থাকবে। ডাম টার্মিনাল আর আপনার হচ্ছে সার্ভার, এটা আপনারা তো বোঝার কথা। মানে ধরেন আমি সহজভাবে একটা বোঝাই, যে ধরেন আপনার মানে এটা কিন্তু মানে আপনাকে আমি ওইভাবে উদাহরণ দিচ্ছি এরকম না, মানে এটা আমি সহজভাবে বোঝাচ্ছি। যেমন ধরেন আপনার একটা CPU 10 জন ইউজ করবেন একসাথে। হ্যাঁ, 10টা মনিটর ব্যবহার করে। ঠিক আছে। তাহলে প্রথম মানে যারা মানে 10 জন ইউজ করতেছে এদেরকে বলবো আমরা হচ্ছে কি ক্লায়েন্ট। আর হচ্ছে যারা আপনার মেনটার সাথে কানেক্টেড আছে এটাকে বলবো আমরা সার্ভার। তো মেন ফ্রেম কম্পিউটার মূলত এইভাবেই কাজ করে। হ্যাঁ, বড় কোনো প্রতিষ্ঠানের টোটাল কাজটা আপনার সায়েন্টিস্টদের বড় কোনো কাজ সবাই একসাথে যখন করে তখন এইভাবে এটা ব্যবহার করা হয়। ইউটিউবে একটা ভিডিও দেখলে আরো ভালো ক্লিয়ার হবে আপনাদের ধারণা। মিনি কম্পিউটার কোনগুলো? মেন ফ্রেমের থেকে যেগুলো ছোট সেগুলোকে আমরা বলি হচ্ছে মিনি কম্পিউটার। আর মাইক্রো কম্পিউটার হচ্ছে আমরা যেগুলো ব্যবহার করি, এর মধ্যে আছে ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, ট্যাবলেট, পিসি, পাম্পটপ, এগুলো। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে কম্পিউটারের স্ট্রাকচার। কম্পিউটারটা কিভাবে কাজ করে? কম্পিউটারে একটা সাইকেল আছে, সাইকেলটা হচ্ছে আপনার ইনপুট, প্রসেসিং, আউটপুট, স্টোরেজ। হ্যাঁ, আইপস সাইকেল বলে যেটা। এই চার প্রকারের কাজই এরা করে। আপনি ইনপুট দিবেন, ও রিসিভ করবে, প্রসেস করবে, আউটপুট করবে, আর যদি প্রয়োজন হয় সেগুলোকে স্টোরেজ করবে। কম্পিউটারের ফান্ডামেন্টাল দুইটা যন্ত্র হচ্ছে, একটা হার্ডওয়্যার, একটা সফটওয়্যার। হার্ডওয়্যার কোনগুলো? যেগুলো যেগুলো প্রোগ্রামগুলোকে আমরা বলি সফটওয়্যার, আর বাদ বাকি সবই হার্ডওয়্যার। আচ্ছা, কম্পিউটারের হার্ডওয়্যারের ভিতরে আপনার কি কি থাকবে? একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, আর হচ্ছে আপনার সিপিইউ। ঠিক আছে। ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ, এগুলো খুব মনোযোগ দিয়ে পড়তে হলে চ্যাপ্টার আছে আমাদের ইনপুট আউটপুট কোনটা কোনটা। একটা কম্পিউটার যারা ব্যবহার করেন না তারা তো রেগুলার করতে হবে ব্যবহার, মানে নিজের না থাকলেও আপনি কোথাও গিয়ে বন্ধু বান্ধব বা কোনো একটা প্রতিষ্ঠানে গিয়ে হলে ব্যবহার করতে হবে। ঠিক আছে। টাইপিং স্পিডটা হাই স্পিড করতে হবে আপনাকে। ইনপুট মাউস, কিবোর্ড, হুম, তারপরে মাইক্রোফোন থেকে শুরু করে আমরা যেগুলোতে ইনপুট দিতে পারি, টাচ স্ক্রিন থেকে শুরু করে যেগুলোতে ইনপুট দেওয়া যায় সেগুলোকে ইনপুট ডিভাইস। আউটপুট ডিভাইস যেমন প্রিন্টার, আউটপুট ডিভাইস স্পিকার, আউটপুট ডিভাইস, হ্যাঁ, মনিটর, আউটপুট ডিভাইস, এগুলো। ঠিক আছে।
আর সিপিইউ এর ভিতরে যদি কেউ খোলেন তিনটা অংশ থাকে, একটা হচ্ছে আহ, এই অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে কন্ট্রোল ইউনিট, আর একটা হচ্ছে রেজিস্টার বা মেমোরি। মানে হ্যাঁ, তো সিস্টেম ইউনিটটা আমরা বোঝার চেষ্টা করি। একটা কম্পিউটারের মূল যে সিস্টেম ইউনিট, এই সিস্টেম ইউনিটের ভিতরে 9টা অংশ থাকে। একটা হচ্ছে সিপিইউ বা মাইক্রো প্রসেসর, যেটাকে আমরা বলি। সিপিইউ বা মাইক্রো প্রসেসরটা হচ্ছে ল্যাপটপের ক্ষেত্রে একটা সার্কিটের মধ্যে সব থাকে। প্রসেসর আর মাদারবোর্ড কিন্তু ভিন্ন জিনিস। প্রসেসর আর মাদারবোর্ড ভিন্ন। মাদারবোর্ড মানে একটা বড় সার্কিট বোর্ডের ভিতরে সবগুলো কানেক্টেড থাকে। আর সিপিইউটা হচ্ছে কি, একটা প্রসেসর ছোট একটা থাকে, দেখবেন ব্ল্যাক কালার ইন্টেলের দেখবেন প্রসেসর থাকে। কম্পিউটারকে যদি খুলেন কখনো দেখতে পাবেন। তারপরে কম্পিউটারের কেসিং এর মধ্যে থাকে এগুলো হিট সিঙ্ক। হ্যাঁ, একটা ফ্যান থাকে, কুলিং ফ্যান থাকে, পাওয়ার সাপ্লাই থাকে, র্যাম রম এটা থাকে, এবং স্টোরেজ ডিভাইস। র্যাম রম কিন্তু স্টোরেজ ডিভাইস না। স্টোরেজ ডিভাইস হচ্ছে হার্ড ডিস্ক বা সিডি ড্রাইভ যদি আপনার লাগানো থাকে, পেন ড্রাইভ টেন ড্রাইভ এগুলো যদি লাগানো থাকে সেই। আর সাউন্ড কার্ড, ভিডিও কার্ড, বিভিন্ন ধরনের কার্ড থাকে। হ্যাঁ, ভিজিএ কার্ড, তারপরে ফ্যাক্স কার্ড, মডেম কার্ড, এইগুলো অবশ্য এখন আর লাগে না। তারপরেও থাকে, মানে অনেক প্রতিষ্ঠানে এগুলো থাকে। এনআইসি কার্ড এগুলো থাকে। এই হচ্ছে একটা টোটাল আপনার 9টা অংশ নিয়ে আপনার একটা সিস্টেম তৈরি হয়। হুম। আচ্ছা, তারপর আমরা সিপিইউর কথা আসি। সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটা হচ্ছে কম্পিউটারের ব্রেন। হ্যাঁ, প্রথমে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, এরা হচ্ছে সকল প্রকার গাণিতিক কাজকর্ম করে। দ্বিতীয়ত হচ্ছে কন্ট্রোল ইউনিট, যেটা দ্বারা সবকিছু কন্ট্রোল করা হয়। মানে আপনার মাইক্রো প্রসেসরের কার্যক্রমগুলো কোনটার পর কোনটা হবে বা কি প্রসেস হবে, এগুলো কন্ট্রোল করা হয়। রেজিস্টারটা হচ্ছে যেখানে মেমোরি মানে কাজ করে। এই রেজিস্টারের ভিতরে র্যাম রম দুই ধরনের থাকে। হুম। এই মাইক্রো প্রসেসর যে পৃথিবীতে মানে আপনার যেগুলো রয়েছে ইন্টিগ্রেটেড আইসি দিয়ে তৈরি, সেগুলোর মধ্যে আপনার হচ্ছে সিস প্রসেসর, রিস প্রসেসর। ঠিক আছে, এটা অনেকে সাইজ রাইস প্রসেসর বলে উচ্চারণে, যাই হোক সেটা কোনো বিষয় না। আরটা হচ্ছে স্পেশাল পারপাস প্রসেসর। তো এই তিন ধরনের প্রসেসর আছে। হ্যাঁ, তো এই প্রসেসর গুলোর মধ্যে আপনার হচ্ছে প্রথমে আমরা আছি হচ্ছে সিস প্রসেসর, যেটা সেটাকে বলে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং। এইগুলো মূলত আমাদের জন্য না। ঠিক আছে, এগুলো মানে আপনার যেগুলো কমপ্লেক্স ইনস্ট্রাকশনের কাজ আছে সেগুলোর ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং এগুলো ইনস্ট্রাকশন দেওয়া খুব কঠিন। যেমন আমরা ইন্টেলের পেন্টিয়াম একটা ছিল, আপনারা দেখেননি হয়তো, আমরা দেখছি একটা সময়। আর রিচ প্রসেসর হচ্ছে কোনটা, সেটা হচ্ছে যেটা রিডিউস ইনস্ট্রাকশন, মানে এটা এটা কমায় নিয়ে আসছে অনেকটা, মানে এই প্রসেসর গুলোর ভিতরে কমান্ড গুলো। ঠিক আছে। আচ্ছা, মাদারবোর্ড। মাদারবোর্ড হচ্ছে আপনার এই যেগুলো সব একসাথে প্রিন্টেড একটা সার্কিট বোর্ড, কোনটার সাথে কোনটা কানেক্টেড থাকবে সেটাকে বলা হয় মাদারবোর্ড। এটা আপনার ইন্টেল, আসুস, গিগাবাইট, এমএসআই অনেক কোম্পানির বাজারে পাওয়া যায়। হ্যাঁ। আচ্ছা, সাউন্ড কার্ড, যেটা হচ্ছে অনেক সময় মাদারবোর্ডের সাথেই থেকে থাকে, আবার বাইরে থেকে লাগাতে হয়। আর ল্যান কার্ডটা খুব ইম্পর্টেন্ট। ল্যানের যেটা এনআইসি কার্ড বলে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা দ্বারা আপনি ল্যান সংযোগ দিতে পারবেন। হ্যাঁ, লোকাল এরিয়া নেটওয়ার্কের যে সংযোগ সেটা দিতে পারবেন। ঠিক আছে। ভিজিএ কার্ডটা হচ্ছে কি গ্রাফিক্স কার্ড, অর্থাৎ আপনার মনিটরের মানে ডিসপ্লে কেমন হবে সেটা ভিজিএ কার্ডের উপরে নির্ভর করবে। যে হ্যাঁ, যে আপনার মনিটরের অনেক সময় দেখা হাই রেজলিউশনের ভিডিও আপনি প্লে করতে পারবেন না ভিডিও কার্ড ছাড়া। হ্যাঁ, তো এইগুলো আর কি। আর এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনি একটা কম্পিউটার নিয়ে বসবেন, বসে কম্পিউটারের একটু বসে দেখে এগুলো শেখার চেষ্টা করবেন, মানে পড়ার থেকে। আর যদি আপনার কম্পিউটার অ্যাভেলেবেল না থাকে, ফোন থাকে, তাহলে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখুন, কম্পিউটারের টোটাল স্ট্রাকচারটা ওখানে দেখাবে। দেখলে আপনার মনে থাকবে, বিষয়গুলো বুঝতে পারবে। তো এগুলো আজকে আপনাদের পড়া, মানে হচ্ছে অল্প পড়া। আমাদের কিছু অঙ্ক আছে, 60 পর্যন্ত আমি অঙ্ক করে দিছি, বাদ বাকি কিছু আছে যেগুলো আপনি একটু চেষ্টা করবেন, পারলে করবেন, না পারলে নাই। দুই চারটা যাই পারেন করবেন, বাদ বাকিগুলো আমি আগামী ক্লাসে করাবো। আর আপনার হচ্ছে মানে এই কনজাংশন গুলো পড়বেন, কম্পিউটারের স্ট্রাকচারটা পড়বেন। আর পরবর্তী ক্লাসে আমাদের মানে অঙ্কগুলো শেষ, উৎপাদক যতদিন শেষ না হচ্ছে উৎপাদক এভাবে চলতেই থাকবে। আমরা আগামী ক্লাস থেকে ট্রান্সলেশন পড়া শুরু করবো ইংরেজির। হ্যাঁ, ট্রান্সলেশন পড়া শুরু করবো, ট্রান্সলেশন যতদিন চলতে থাকবে। মানে উৎপাদক, ট্রান্সলেশন, এগুলো অনেক বড় চ্যাপ্টার। আপনার পরিমিতি অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে, এগুলোতে সময় লেগে যাবে। আর সমীকরণ অনেক বড় চ্যাপ্টার।
তো এগুলো আমরা অঙ্ক করব, পাশাপাশি কম্পিউটার পড়বো, পাশাপাশি হচ্ছে আপনার ট্রান্সলেশন গুলো করবো। এই দেখি কত দূর এ করা যায়। ঠিক আছে। আর মানে এই আর কি আজকের পড়াশোনা এই পর্যন্ত। আর দীপু হচ্ছে আপনি আমাকে ওই যে আপনার মেল অ্যাড্রেসটা দিবেন। হুম। ইয়েতে দিয়ে দিবেন হচ্ছে